ড্রিমস অ্যাভিনিউ। এমন ঠান্ডা একটা শীত আসছে, এমন একটা সময়, মানে শীত কয়েকদিন পরে হয়তো পুরোপুরি জাঁকিয়ে বসবে। এখনও পুরোপুরি বসেনি, কিন্তু তার পূর্বাভাস আমাদের সবাইকে জানিয়ে দিচ্ছে, তার আগমনী বার্তা সবাইকে জানিয়ে দিয়েছে। ঠিক এমন একটা সময়, এরকম একটা রাতের বেলা, নির্জন রাত, অথবা আশপাশে যতই মানুষ থাকুক না কেন, মাঝে মাঝে অনেক মানুষের মধ্যে, অনেক জনতার মধ্যে নির্জনতা খুঁজে যায় এবং খুঁজে পাওয়া যায়। ঠিক সেরকম কোনো নির্জন মুহূর্তে যদি এরকম কেউ ভায়োলিনের সুর ঠিক আপনার কানের পাশে এরকম অদ্ভুত একটা মায়াবী মূর্ছনা নিয়ে আপনাকে বিমোহিত করে রাখার চেষ্টা করে, ঠিক এই সময়টাতে নিশ্চয়ই ভালো লাগার কথা। সেই মায়াবী মূর্ছনাটা ঠিক এই মুহূর্তে আমার কথার পেছনেই শুনছেন, এবং সেই সুরের সাথে মিশিয়ে আরেকজনের কথা শুনছেন যে শুধু একটাই চেষ্টা করবে আপনাকে সঙ্গ দিতে। যদি নিঃসঙ্গতায় ডুবে থাকেন, অথবা সেই অনেক সঙ্গের মাঝেও কিছুটা নিজের জন্য সময় বা কিছুটা নিঃসঙ্গতাকে আপনি নিজে থেকেই আলিঙ্গন করতে চান দুহাত বাড়িয়ে, তাহলে সেই নিঃসঙ্গতা নিয়েও আমি আসবো। আবার যদি নিঃসঙ্গতায় পুড়ে গিয়ে অনেক বিদগ্ধ রাত, অনেক বিদীর্ণ রাত পার করে যদি মনে হয় একটু সঙ্গের জন্য, একটু প্রাণের স্পর্শের জন্য, প্রাণটা খুব আনচান করছে, খুব তৃষাৎ হৃদয়টা একটু মমতার স্পর্শের জন্য, তাহলে সেই সঙ্গ আপনাকে আমি দেবো। নিঃসঙ্গতা অথবা সঙ্গের আনন্দ দুটো দেবো আজ রাতে, যদি থাকো আমার সাথে রাত 2টা পর্যন্ত। 11টা থেকে 3 ঘন্টা জুড়ে ড্রিমস অ্যাভিনিউ নিয়ে রাজ থাকবে আজকেও রেডিও আমার 88.4 FM এর হট সিট জুড়ে। আর সাথে কিছু সেগমেন্ট থাকছে, যথারীতি এফএম লাইব্রেরি, মুভি অফ দ্য উইক এবং সাউন্ড অফ মিউজিক, সেই সাথে আরও কিছু থাকছে। এবং আজকে কিছু উদাস করে দেয় গানও প্লে করার চেষ্টা করবো, কিন্তু কেন যেন আমার রাতটা মনে হচ্ছে আজকে বেশিরভাগ লোকই আজকে হয়তো উদাস এবং হালকা ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদারে যেসব গান শুনলে হয়তো ভালো লাগতে পারে বলে আমার বিশ্বাস, সেগুলো প্লে করার চেষ্টা করবো। আর যে কথাগুলো বলতে পারলে আপনার ভালো লাগতে পারে বলে আপনার বিশ্বাস, সেই কথাগুলো অবশ্যই আমাকে জানাবেন ছোট একটা এসএমএস করে। আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, স্পেস দিয়ে আপনার নাম এবং তারপরে কথাটা পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যে গানটা প্লে করবো সেটা আমার বেশ ভালো লাগার একটা গান, এবং গানের কথাটাও খুবই আমার ভালো লাগার কথা। তোমার আঁচল জুড়ে আমার সুবর্ণ রৌদ্র দিন, সাজালে আমায় তুমি অমলিন। মাইলসের গান দিয়ে শুরু করছি, গানটার নাম হচ্ছে শেষ ঠিকানা। পৃথিবীর সকল কবির কথা, নতুন পুরনো, এখন বিস্তৃত, এখনো অশ্রুত, সব কবির কথাই এই। তাছাড়া তোমার নারীর শরীরে আর নেশা নেই, সারঙ্গে আর গান নেই, চোখে চোখে কথা নেই, হাতে হাতে চকিত পরশে নেই কবিতার তাপ। তবু তোমার হাতের ঠান্ডা ঘরে অন্ধকার দিন ভরে, ঠান্ডায় দাঁতের ধার পার করে কে আনে আবার কবিতার তীব্র মত্ত তাপে, তীব্র মত্ত প্রতীক্ষার তাপে। প্রতীক্ষা কিসের? প্রতীক্ষা প্রেমের। কে প্রতীক্ষা করে? যে প্রতীক্ষা করে সেও প্রেম। নারীর শরীরে আর কল্পনার শিরা নেই, শিরার বন্যায় আর কবিতার সুরা নেই, কিন্তু প্রেম আছে, তবু আছে কবিতারে অথবা নারীরে নয়, শুধু প্রেম। কখনো ভাবিনি, ভাবে তাও ভাবিনি, বুঝিনি, আজ দেখি ভাবতেই হবে, জানতেই হবে কে আমারে হাত ধরে এত দূর এনেছে আয়ুর শীতের সিঁড়িতে। আবার শীতের দাঁত পার করে কে আমার হাতেরে চালায় চড়া খাড়া বুক ভাঙা কবিতার চাপে। কি তোমার নাম দেব যদি না তোমারে বলি প্রেম? যদি ভাবি, যত ভাবি তত আজ এক মনে হয় ভালোবাসা আর যারে ভালোবাসি। মনে হয় আর কারো ভালোবাসি ভালোবাসারেই, যে ভালোবাসার বাসা নতুন ননির মতো নারীর শরীরে নয়, ঢেউয়ের গানের মতো নামে নয়, হাজার ঢেউয়ের মতো নামে নয়, এমনকি কবিতায় নয়, শব্দের ছন্দে নয়, ছন্দের সম্মোহনে নয়। যে ভালোবাসার বাসা আমার হৃদয় শুধু, তীব্র মত্ত আমার হৃদয়, আত্মহারা আমার হৃদয়। অথচ হৃদয়ে জরা ঠান্ডা আনে সে ভালোবাসার তবু শীত নেই, অথচ হৃদয় ঝরে অন্ধকারে সে ভালোবাসার তবু শেষ নেই। এই তো এখনই আমার মন ঠান্ডা ঘরে অন্ধকার দিন ভরে একা বসে বসে যেন মিশে যায় হাওয়ার হত্যায়। এই তো এখনই আমি ফিরে যেতে চাই যেন তামসী মাতার গর্ভে, তারপর অজাত আত্মার নিশ্চিন্ত নির্বাণে যে বাসা ভেঙেই যাবে তাকে যেন নিজ হাতে ভেঙে দিতে চাই। হৃদয়ের নিজেই ঝরাই পাতা ঝরা হাওয়ার হত্যায়। মনে হয়, আজই মনে হয় এই যেন সেই শীত, যে শীতে আমার বুক আর পড়বে না কবিতার হাতে, আর হাতে আর ফিরবে না কবিতার তাপ। ঠান্ডা ঘরে
অন্ধকারে, হাতে সে একা বসে বসে কবিতারে ভালোবেসে বলবো না আর ভালোবাসি। অন্তহীন ওষ্ঠহীন অন্ধকারে, অন্তহীন কঠিন ঠান্ডায়, তাই শুয়ে পড়ি তাড়াতাড়ি, তাড়া খাওয়া কুকুরের মতো কুকড়ে লুকোই লেপের তাপের তলে। যতক্ষণ বিছানা গরম হয় মনে হয় ঘুম যেন জীর্ণ কোনো জন্তুর গোপন গুহা, ছোট তার অন্ধকার রেখেছে ঠেকিয়ে, আরো বড় অন্ধকার এখনো এখনো। আর ঘুম যখন গরম করে মনে হয় ঘুম যেন মাতার মমতা, তামসী মাতার নির্জন করুণ জনি, পরিমিত অন্ধকারে মমতার নরম উষ্ণতা দিয়ে ঠেকিয়ে রেখেছে অন্তহীন অন্ধকারে কঠিন ঠান্ডা। আরো একদিন, আরো একদিন, আরো একদিন, আরো একদিন। দিন আসে আকাশে আবার, তবু অন্ধকার। দিগন্তের জন্ম যন্ত্রণারে কণ্ঠ দেয় শালিক, চড়ুই, কাক। ওঠে ডাক, তীক্ষ্ণ ডাক, শঙ্খ ডাক অন্ধকারে। আরো দিন, আরো একদিন। মুখ ঢাকা, বুক চাপা অন্ধকারে, লেপের গোপন গরম গুহায় রাত্রি কাতরায়। আর রাত্রিরে জড়ায় ঘুতরায় স্বপ্নের শেষ। তবু ওঠে, আরো ওঠে ডাক, ফোটে দিন, আরো একদিন। সেই ঘরে অন্ধকারে আরো একদিন। দিন আসে বার, ঘরে অন্ধকার। আর সেই ঘরে, বন্ধ ঘরে, ঘুমের নিঃশ্বাসে ঘন অন্ধকারে, আধো ঘুমে আধো স্বপ্নে আচ্ছন্ন আমার মনে হয় নেই, ঘুম নেই, স্বপ্ন নেই, দিন নেই, কিছু নেই, কিছু নেই। শুধু এই ভালোবাসা, শুধু এই ভালোবাসা ছাড়া, আমার উন্মত্ত তীব্র আত্মহারা ভালোবাসা ছাড়া। তাই গান, তাই আজও গান। সো ফ্রেন্ডস, মোস্ট ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ভুম বন্ধু আজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। অসাধারণ একটা কবিতা ছিল, ততটাই বাজে ছিল আবৃত্তিটা, কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ। আর এটা ছিল বুদ্ধদেব বসুর একটা কবিতা, অনেক বড় কবিতা, তাও আমি অর্ধেক পড়েছি, প্রথম অর্ধেক না শেষের অর্ধেক পড়লাম। চমৎকার একটা কবিতা। আর প্রথম যে দুটো গান ছিল মাইলসের গান শেষ ঠিকানা, এবং তারপরটা ছিল আরেকটা ওয়ান্ডারফুল গান, এবং এটা ছিল মেটালিকার গান মাস্টার অফ পাপেটস। এবং এখন কিছু SMS পড়া যাক। আমাকে লিখেছেন যে বন্ধু, প্রথমেই অনেক বন্ধু SMS করেছিলেন, তারপরে তৃষা শুনতে চেয়েছে তাহসান মিথালার গান। নূপুর জানিয়েছে উত্তর থেকে যে মাঝে মাঝে কাছের মানুষগুলোকে নাকি পর মনে হয়, সরি, মনে হয় এই পৃথিবীতে কেউ কারোর জন্য ভেতরটাতে খুব কষ্ট হয়, তারপর FM শুনলে মনে হয় কিছুটা সময় ভালো থাকা যায়। দ্যাটস আ সাকসেস ফর শিওর। লামিসা হলি ক্রস থেকে জানিয়েছেন অ্যাডমিশন টেস্টের জন্য অবশ্যই অনেক শুভকামনা থাকবে লামিসা। এবং লারিসা রিকুয়েল মে, তোমার নাম SMS পড়ে আমি সবসময় তার কথা বলতাম, সো এটা দেখেই বুঝতে পারছো তোমার কথা আমার মনে আছে। ক্যান্টনমেন্ট থেকে যে অ্যাডমিশন রিলেটেড কিছু কথা, যেটা আমাদের একটা বাংলাদেশের চিরন্তন সমস্যা, পড়তে চাই এক সাবজেক্টে, পড়তে হয় আরেকটা সাবজেক্টে, এই সমস্যা এই মুহূর্তে মুগ্নিও আক্রান্ত। তন্ময় খুব বেশি ভালোবাসেন যে গানটা একটু আগে প্লে হচ্ছিল, মাস্টার অফ পাপেটস, সেই গানটা আশা করছি সবার পছন্দের গান এরকম প্লে করতে পারবো, এবং সেই সাথে মনের কোনো কথা, ব্যথা, অনুভব, অনুভূতি, আনন্দ সব কিছু শেয়ার করতে পারেন। এবং আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, আর স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। প্রথম দুটো গান রকিং ছিল এবং মেটাল গান ছিল, এবং এখন এই জন্য একটু একেবারে সফট ব্যালাড, দুঃখ জায়গা নিয়ে একটা গান, এবং খুব নিবিড় অনুভবের একটা গান। ওয়ান অফ দ্য গ্রেট ম্যাজিশিয়ানস অফ মডার্ন টাইম লাকি আখান্দের একটা গান, এবং সেটা হচ্ছে খুব গভীরভাবে ভালোবেসে কাউকে নিবেদন করার মতো একটা গান। হয়তো কোনো কিছুই দেওয়া হয়নি, হয়তো কোনো কিছু দেওয়ার মতো সুযোগ আসেনি, হয়তো কোনো কিছু দেওয়ার মতো মুহূর্ত আসেনি, হয়তো মুহূর্ত আসলেও সেই মুহূর্তে কি এক চাপা উত্তেজনায়, অথবা কি এক সংকোচে, দ্বিধায়, অথবা এক অনিশ্চিত দোটানায় হয়তো বলতে গিয়েও, হয়তো অনেক কিছু করতে গিয়েও করা হয়নি, হয়তো একসাথে অনেকটা পথ হাঁটতে গিয়েও হাঁটা হয়নি, পথ হাঁটা শুরুতেই হয়তো পথে শেষ হয়ে গেছে, অনেক কিছুই হয়তো হয়েছে, আবার অনেক কিছুই হয়তো হবার ছিল, হতে পারেনি, কিছুই হয়তো দেয়া হয়নি। এবং একটা সময় দাঁড়িয়ে সেই কোনো এক পথের বাঁকে যদি মনে হয় যে কিছুই না দিয়ে চলে যাওয়া হয়েছে, কিছুই না নিয়ে ফিরে যাওয়া হয়ে গেছে, বড্ড বেশি ভুল হয়ে গেছে, এবং সেই না পাওয়ার না দেয়ার রিক্ততা ঘুরে ঘুরে খাচ্ছে, তবে অন্তত আজ রাতের আকাশ জুড়ে একটা গানও ভাসিয়ে দিতে পারেন তার জন্যে, কিছু হোক বা না হোক। ভালোবাসা যদি সত্যি থাকে, গানটা হয়তো ছুঁয়ে যাবে যে প্রান্তেই থাক না কেন সেই মানুষটা। ঠিক এই গানটার মতো করে, গানের মতো করে আপনিও কোনো এক অদৃশ্য, কখনো স্পর্শ করা হয়নি এমন একটা নীলমণিহার পাঠিয়ে দিন তার ঠিকানায়, নিশ্চয়ই সে পরে নেবে গলায়, আর স্পর্শ, আপনার মমতা আমাকে স্পর্শ অনুভব করবে তারপর অস্তিত্ব জুড়ে।
হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ শনিবার রাতের বিশেষ আয়োজন। একটু আগে শুনছিলাম পাকিস্তানের ব্যান্ড ফুজনের গান শাফকাত আমানত আলীর কণ্ঠে নিন্দ না আয়ে ও তেরে বিনা। খুব রোমান্টিক কথা এবং মনে হয় রাতটা একটু একটু রোমান্টিক হয়ে যাচ্ছে একটু একটু করে। আর তার আগে ছিল ইনিল মনিহার, তারপরে নিন্দ না আয়ে ও তেরে বিনা, এবং এরপর আরও কিছু গান থাকবে, কবিতা থাকবে এবং আমি আছি। সবকিছু মিলিয়ে আজকে একটা আবেগঘন রাত না হয়ে যেতেই পারে না, কোনো রকম সম্ভাবনা নেই। আর আমাকে রাশিদ লিখেছে যে কবিতাটা শুনে মনটা ভরে গেল এবং আরও হবে কি আজ রাতে যদি হজম করতে পারেন এই এত নিকৃষ্ট মানের আবৃত্তি, তাহলে অবশ্যই আমার দিতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওরকম ওই যে মানে অনেক ছোটোবেলায় একটা জোকসের মতো শুনেছিলাম যে এক লোক গেছে আমেরিকাতে, সে লেখাপড়া খুব একটা জানে না এবং ইংরেজি খুবই মানে একদমই জানে না। তো তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুব চিন্তায় ছিল এবং চিন্তাযুক্ত ছিল এবং টেনশনে ছিল যে তো ইংলিশ কিছুই পারে না, আমেরিকা থেকে কীভাবে কমিউনিকেট করবে। তো দেখা গেলো বেশ 1-2-3 বছর চলে গেল, কোনো সমস্যা হচ্ছে না এবং বেশ ভালোভাবেই সে নাকি কাটিয়ে দিচ্ছে ওখানে। 3 বছর পরে সে যখন দেশে ফিরে আসলো, সবাই তাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, তোমার তো ইংলিশে খুব একটা স্কিল ছিল না, তোমার কোনো সমস্যা হয়নি? বলে তখন সেই লোক খুব কনফিডেন্সের সাথে উত্তর দিল, আমার কোনো প্রবলেম হয় নাই, ওদের বুঝতে হতে সমস্যা হতে পারে, আমার বলতে কোনো সমস্যা হয়নি। তো আমার আবৃত্তি করতে কোনো সমস্যা নেই, সারা রাত ধরে করতে পারবো, আপনাদের হজম করতে সমস্যা হতে পারে। আর আমাকে রাজু লিখেছে ওল ডিওএইচএস থেকে, আমি তোমাকে ভালো করে চিনি রাজু, এবং এই অনেকেই আমাকে খুব এইরকম SMS আমি প্রায়ই পাই। আমার অনেক পুরনো বন্ধু যারা SMS এর শেষে একটি প্রশ্ন জুড়ে দেন, আমাকে মনে আছে তো, আমাকে চিনতে পারছো তো, আমার কথা মনে আছে তো আমার, এবং এই প্রশ্ন করার কোনো মানে নেই, আমার সবার কথাই মনে আছে এবং সব খুব ভালো করেই মনে আছে। কে কোন ধরনের গানের জন্য বেশি রিকোয়েস্ট করতো, কোন কথাটা বেশি লিখতো, কাকে কোন SMS ডেডিকেট করতো, সবই আমার মনে থাকে। যদিও মেমোরি আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, তারপর এখনো মোটামুটি ভালোই মনে আছে আমার। আর সেটা হচ্ছে যে লাকি আরও খুব ভালো লেগেছে এবং আমাকে জানিয়েছেন এরপর আরও অনেক ফ্রেন্ড, কয়েকটা নাম বলি, লামিয়া, জুয়েল, হিয়া নামের একজন, সামিয়া ফ্রম শাহজাহানপুর, নাহিদ আল রাজি ফার্মগেট থেকে, অর্থি নামের একজন মিরপুর থেকে জানিয়েছে, সুন্দর নাম। অর্থি আমাকে জানিয়েছে যে আজ তার জন্মদিন ছিল, সো বিলেটেড হ্যাপি বার্থডে। বিলেটেড না, জন্মদিন এখন শেষ হয়নি, সো ফ্রেশ হ্যাপি বার্থডে। এবং আবৃত্তি শুনে তার মনটা ভালো হয়েছে, কারণ জন্মদিনটা নাকি ভালো যায়নি। অর্থির পরে অর্চি, দুই বোন নাকি, আমি বুঝতে পারছি না। ভালোবাসা যেন আলি এক শিশুর মতো, ভুল করাই যার একমাত্র কাজ, যে নিজে হাসে অন্যকে হাসায়, নিজে কাঁদায় আবার অন্যকে কাঁদায়, বলে গেছেন বিশিষ্ট পণ্ডিত বলদার সেই 1244 সালে হয়তো। তারই প্রতিধ্বনি আজকে শুনলাম আমরা অর্চির কণ্ঠে। আচ্ছা, যাই হোক, আমরা SMS করার নিয়মটা একটু বলে দিই। যদি কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু ডেডিকেট করতে চান, নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, ইউ জাস্ট হ্যাভ ওয়ান অপশন, অ্যান্ড দ্যাট ইজ সেলফোনের SMS অপশনে যান, গিয়ে প্রথমে লিখুন রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, তারপরে কথাটা পাঠিয়ে দিন এই বন্ধুটার কাছে 2323 এই নাম্বারটাতে। এই নাম্বার হচ্ছে আমার হাতে থাকে, আপনি এই নামে আমার 2 হাতে চলে আসবে এগুলো চিরকুটগুলো সব কিছু। এবং এখন আরেকটা গান শুনবো, যে গানটা শুনছি সেটা হচ্ছে চিরকুট ব্যান্ডের গান, এবং এটা হচ্ছে টেলিভিশন মুভি থেকে, কানামাছি ভোবো যার পাবি তারে ছো। হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ। শুক্রবার না, শনিবার না, রবিবার না, মঙ্গলবার না, কোনবার, এটা শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এ। হটসিট জুড়ে আমি 2টো পর্যন্ত থাকবো। এবং একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে শ্রীকান্ত আচার্যের গান আমি খোলা জানালা, এবং তার আগে ছিল চিরকুট ব্যান্ডের গান টেলিভিশন মুভি থেকে কানামাছি। আর SMS পড়ার আগে একটা কবিতা পড়বো, এটাও বেশ বড় কবিতা, এবং এটা পুরোটাই পড়ার দুরাশা করছি। এবং এটা হচ্ছে বুদ্ধদেব বসুরই লেখা আরেকটা কবিতা, প্রেম ভালোবাসা বিষয়ের কবিতা না, এটা হচ্ছে একটা অন্যরকম কবিতা। এবং এই কবিতাটা বলার আগে আসলে আমি এই কবিতাটা পড়ার কারণটা বলছি। আমার কাছে মনে হয় যে চারপাশে আগুন জ্বলছে, অথবা কেউ হয়তো কাছে, আপনি ভাবছেন যে কার কথা বলছি, হঠাৎ করে কেন আগুন আর অশ্রু বিসর্জনের কথাই কেন বলছি। এবং এই মুহূর্তে আশপাশে এরকম কিছু আপনিও দেখছেন না, আমিও দেখছি না, কিন্তু আসলে আমাদের চারপাশে কোনো না কোনো সময়, সবসময় হয়তো কেউ না কেউ মরছে, কোথাও না কোথাও আগুন জ্বলছে, কারো না কারো চোখের অশ্রু ঝরছে, সব হারানোর বেদনা। এবং শুধু দেশের গণ্ডি ছাড়িয়ে হয়তো পুরো আন্তর্জাতিক গণ্ডিতে গেলেও একই দৃশ্য, একই পরিস্থিতি, ঘটনাগুলো পাল্টে যায়, কারণটা পাল্টে যায়, নিহত আহলো হয়তো বদলে যায়, দেশ কাল সীমানা যখন বদলাতে থাকে, এবং হয়তো ঘাতকের নামটাও বদলে যায়, কিন্তু একটা চিত্র হচ্ছে পৃথিবীর মানচিত্র জুড়ে সবসময় ধ্রুব সত্যের মতো একদম লেগে থাকে পুরো মানচিত্রের গায়ে। শুধু পৃথিবীর মানচিত্র জুড়ে নয়, আমার মনে হয় প্রত্যেকটা দেশের অণুতে যদি আরও ক্ষুদ্র পর্যায়ে চলে যাওয়া যায়, সেই একই দৃশ্য সর্বত্র, কারণ যাই হোক, হত্যাকারী যাই হোক, অথবা প্রেক্ষাপট যাই হোক, ফলশ্রুতি যাই হোক না কেন, দৃশ্য একটাই, কোথাও কেউ মরছে এবং তার জন্য অশ্রু বিসর্জন করছে, তারই হয়তো বাবা মা, ভাই বোন, সন্তান, প্রিয়তমা স্ত্রী, কেউ না কেউ অশ্রু বিসর্জন করছে, বুক ফাটা হাজারি করছে। পত্রিকার পাতা খুললে প্রতিনিয়তই আমরা দেখছি। খুব রিসেন্ট একটা আমার যেটা দেখে খারাপ লেগেছিল, যে সেই ভবন ধসের ঘটনায় যারা নিহত হয়েছিল, অনেক দিন পার হয়ে গেল, হয়তো একেবারে
চাপা হয়ে এসেছে খবরটা, কিন্তু একজন মা ছবি নিয়ে তার কন্যা সন্তানের জন্য এখনও পর্যন্ত ঘুরছিলেন এবং অবশেষে জুরাইন কবরস্থানে গিয়ে তার সন্তানের সেই কবরের সামনে দাঁড়িয়ে অবশেষে যখন খুঁজে পেলেন, নাম দেখে যে এটাই তার সন্তানের কবর, এবং জীবিত খুঁজে পাননি, মৃত খুঁজে পেয়েও তার সেই যে বুক ফাটা আহাজারি, সেই কবর আঁকড়ে ধরে ওই অশ্রুর তুলনা বা আসলে তার ক্ষতিপূরণ বা তার প্রতিকার বা সান্ত্বনা অথবা সেই অশ্রুর গভীরতা বোঝাতে পারবে না। তার সেই অশ্রুর পেছনে যে বেদনাটা লুকানো ছিল তার বোঝানোর জন্য কারো কোনো কিছুই যথেষ্ট নয়। আবার আজকে বা কালকে হয়তো আমি দেখলাম যে আমি মাঝে মাঝে SMS পাই, আজকে আমার জন্মদিন ছিল, অনেক মজা করেছে। আবার কেউ লেখেন যে আজকে জন্মদিন ছিল কিন্তু খুব একটা আমার মন খারাপ, কারণ কেউ আমাকে উইশ করেনি, বা এই অনেক কারণে অনেক রকম আমাদের সুখ বিলাসিতা, দুঃখ বিলাসিতা অনেক কিছু দেখি। একজন বাবার কাহিনী দেখলাম আজকে পত্রিকায়, সেটা হচ্ছে তার মেয়ের হচ্ছে 2 দিন পরে জন্মদিন ছিল এবং বাবার অনেক স্বপ্ন ছিল যে এবার খুব ঘটা করে বা অনেক সারপ্রাইজ দেবেন তার আদরের মেয়েটাকে, এবং আদরের ছোট মেয়েটাকে হয়তো যে বায়নাটা অনেক দিন ধরে করছিল সেটা হয়তো তাকে এবারই দেবেন। কিন্তু জন্মদিনের ঠিক 2 দিন আগে এক ঘাতক বাস তার প্রাণটা কেড়ে নিল, এবং জন্মদিনের সেই সারপ্রাইজ বা জন্মদিনের সেই ভালোবাসা সিক্ত উপহারের বদলে সে লাশ হয়ে যখন বাবার সামনে ফিরে আসলো এবং সেই মৃত কন্যা সন্তানকে আঁকড়ে ধরে হাসপাতালের মর্গে সেই যে পিতার আহাজারি, তো সেই জন্যই বলছিলাম যে আসলে দেশ জুড়ে বা দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গন জুড়ে শুধু কারণগুলো বদলে যায়, পাত্রপাত্রী বদলে যায়, প্রেক্ষিত বদলে যায়, কিন্তু সব কিছু থেমে গেলে, দিনের আলো নিভে গেলে সেই অনিঃশেষ নীরব ঘাতক অন্ধকারে একটা সত্যই ধ্রুব হয়ে থাকে। খসে যাওয়া তারার মতো আর একটা প্রাণ খসে গেল। যে কারণেই হোক, যার হাতেই হোক, যে প্রেক্ষাপটেই হোক না কেন, যে ত্যাগের জন্যই হোক না কেন, বা যার কারণেই হোক না কেন, ধ্রুব সত্য একটাই, আরেকটা প্রাণের দ্বারা খসে গেল। এবং খসে যাওয়া দ্বারা দেখলে আমরা হয়তো উইশ করি মনে মনে, সেই খসে যাওয়া দ্বারা সামনে বসে গিয়ে উইশ করে না। জীবনের সব ইচ্ছাগুলি আরও ঝরে যায়, ঝরে যাওয়া ফুলের মতো করেই। এর কোনো প্রতিবাদেরও ভাষা নেই, কোনো কিছুই আসলে এর জন্য যথেষ্ট না। আমরা শুধু অক্ষম, আমরা শুধু এরকম কিছু বাক্য সাজিয়ে, কিছু শব্দমালা গেঁথে আমরা শুধু হয়তো দুঃখ বিলাসিতাই করতে পারি। আসলে আমরা খুবই অক্ষম, এক্ষেত্রে আমরা সবাই নপুংসক, আমাদের কোনো কিছুই করার নেই, ব্যর্থ অপদার্থ আমরা সবাই। শুধু হয়তো নীরব প্রতিবাদ হিসেবে একটা কবিতা বলা ছাড়া আর হয়তো কিছুই করার নেই। তবু অন্তত একটু কবিতা পড়ি তাদের জন্য। এটা হচ্ছে বুদ্ধদেব বসুটা, এটার নাম হচ্ছে রুদ্রের আবির্ভাব। রুদ্র, আমি আজ তোমার। আজ চারদিকে সর্বনাশ ঘনিয়ে এসেছে, আর মৃত্যুর ভীষণ কালো পাখি ডানা ঝাপটাচ্ছে আমার মুখের উপর। বইছে মৃত্যুর হাওয়া, মৃত্যুর কালো সমুদ্র থেকে লবণের বাতাস আমাকে মারছে চাবুকের মতো, আমার ভিতরে খেয়ে যাচ্ছে, কাদার তাল হয়ে যাচ্ছে আমার মাংস। রুদ্র, আমি আজ তোমার। আর এই পৃথিবী ঠুকরে খাচ্ছে আমার হৃৎপিণ্ড, বাড়িয়ে দিচ্ছে স্যাঁতসেঁতে সাঁড়াশির মতো তার অসংখ্য সুর আমাকে আঁকড়ে ধরে টেনে ছিঁড়বে বলে। আমার মাংস মোমের মতো গলে যাচ্ছে কষ্টে। রুদ্র, আমি আজ তোমার, আমি তোমার। তুমি যদি মারতে চাও তবে তাই হোক, এটা যেন আমি জানি যে তোমার মৃত্যু, যে আমার মৃত্যু তোমার হাতেই হলো। হে আতঙ্কের দেবতা, এই কুৎসিত স্যাঁতসেঁতে সরীসৃপ পৃথিবীর হাতে নয়। হে রুদ্র, তুমি ধ্বংসের, তুমি আকের, তুমি ভয়ঙ্কর, তবু তুমি দেবতা। আমার মৃত্যু হোক তোমার হাতে, যদি হতেই হয় দেবতার হাতে হোক আমার মৃত্যু। কেননা তা তো হত্যা নয়, কেবল মানুষ হত্যা করে, কেবল মানুষ হত্যা করে ভয়ে, লোভে, তার ঠান্ডা ইচ্ছা নিষ্ঠুরতায়। মানুষেরই হলদে চোখে আছে হত্যার বিষ। সে কষ্ট কেবল মৃত্যুর নয়, লজ্জার, অসহনীয় অপরিসীম গ্লানির। কিন্তু তোমার তৃতীয় নয়নে রোষবহ্নি জ্বলে ওঠে, যখন আকাশ ফাটিয়ে ভেঙে পড়ে তোমার বজ্র, আমি ভস্ম হয়ে যাই, নিঃশেষ হয়ে যাই। কি অপরূপ সে, কি জ্যোতির্ময় সেই মৃত্যু তোমার রোষের অগ্নিময় বিস্ফোরণে। যদি মৃত্যু হতেই হয়, হোকেই সম্পূর্ণ,
জ্বলন্ত মৃত্যু। দিনের পর দিন বিষের সূক্ষ্ম সংক্রমণ নয়, দিনের পর দিন পৃথিবীর নোংরা স্যাঁতসেঁতে হাত, দিনের পর দিন বুকের উপর গৃধিনী পৃথিবীর ঠোঁট ঠোকরানো। এই বর আমাকে দাও, মানুষের হাতে যেন আমি না মরি। আমার মৃত্যু হোক তোমার হাতে, মৃত্যুতেও তুমি আমাকে ছেড়ে যেও না। একজন আমার জন্য অপেক্ষা করছে, তার কাছে আমায় যেতে হবে, সমস্ত পৃথিবী সমস্ত মানুষ পার হয়ে। সেই জন্য তোমার হাতে মৃত্যু চাই, কেননা এই মৃত্যু থেকেই আসবে নবজন্ম। ভস্মস্তূপ থেকে উঠে আসবে আমার নতুন নগ্ন উজ্জ্বল শরীর। আমি উঠে যাব তার কাছে, নতুন নগ্ন উজ্জ্বল, তার সঙ্গে মিলব সহস্র মৃত্যু পার হয়ে। তুমি ধ্বংস করো তোমার বজ্রে, তুমি বাঁচিয়ে তোলো তোমার চুম্বনে। তাই আমি ক্লান্ত, বিক্ষত, পরাজিত আর পায়ে পড়ে হাঁপাচ্ছি। আমাকে দাও তোমার মৃত্যু, আর সেই নবজন্ম আমাকে দাও। আমাকে নতুন করে তোলো। মৃত্যুতে পড়ে যাক আমার সব ক্লান্তি, সব ক্ষোভ। মনে মনে ফন্দি আটা, নিজেকে নিজে মারতে চাওয়া। জ্বলে যাক এই সমস্ত জীবন ছাই হয়ে, আর নতুন জীবন জ্বলে উঠুক সূর্যের আলোয় ধারালো তলোয়ারের মতো। তাই নিয়ে আমি যাব তার কাছে। আজ এই পৃথিবী আমাকে শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে, দাঁত বার করা এই দুঃস্বপ্ন। আজ ঘনিয়ে এসেছে সর্বনাশ, মৃত্যুর ঝাপটা লাগছে মুখে। পৃথিবী আমাকে হত্যা করতে উদ্যত, বস্তু অন্ধ, লোভপিত হত্যায়, বস্তু নিষ্পেষণে আমাকে মারতে চায়। আমাকে কেড়ে নিতে চায় নিজের কাছ থেকে, কেড়ে নিতে চায় তাকে আমার অপেক্ষায় যে বসে আছে, যার কাছে আমাকে যেতেই হবে। তাই আমি আজ তোমার কাছে এসেছি। হে রুদ্র, আজ তুমি আমাকে নাও, নাও তোমার জ্যোতির্ময় মৃত্যুতে, এই পিত পৃথিবী পার হয়ে তোমার রক্তিম সুন্দর রোষাগ্নি, মানুষের বিষাক্ত হত্যা পার হয়ে তোমার ধ্বংসের আর পুনরুজ্জীবনের মহিমায়। হ্যালো, কেমন কাটছে রাতটা? আশা করছি বেশ ভালো, এবং সেই আশাটা রাত দুটো পর্যন্ত করতে থাকবো এবং আরো আশা বাড়িয়ে দিতে, আশা পূরণ করার চেষ্টা অবশ্য করতে থাকবো। এবং শুনছেন এই মুহূর্তে কিন্তু আপনার বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, স্বপ্ন সড়ক, যেখানে স্বপ্নের বাস্তবতা একসাথে এসে মিশে যায়, মিলে যায়। আর সেই সড়কে দাঁড়িয়ে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে থাকুন, সেই আহ্বান সবকিছু জানাচ্ছি। আর ড্রিমস অ্যাভিনিউ শুনতে পাচ্ছেন রেডিও আমার 88.4 FM এ, বাংলাদেশের প্রতিধ্বনি। একটু আগে শুনছিলাম এলআরবির গান নীল বেদনা, এবং তার আগে ছিল দলছুটের গান জ্যোৎস্না বিহার অ্যাকোস্টিক ভার্সন। পরপর দুটো চমৎকার গানের শেষে আরেকটা খবর সবার জন্য, সেটা হচ্ছে দ্রুত গতির ইন্টারনেটের সাথে আপনার লাইফস্টাইলকে আরো একটু বাড়তি মাত্রা দিতে গ্রামীণ ফোন বাজারে নিয়ে আসছে ম্যাক্সিমাস ম্যাক্স 907 মডেলের একটি দারুণ 3G এনাবল হ্যান্ডসেট, মাত্র 4,850 টাকায়। সাথে থাকছে 2 GB ডাটা প্যাক একদম ফ্রি। ও হ্যাঁ, হ্যান্ডসেটটিতে আরও পাচ্ছেন ভিডিও কল করার সুবিধা। বিস্তারিত জন্য www.graminphone.com। আর বন্ধুরা অনেকে আমাকে এসএমএস পাঠাচ্ছেন, লামিয়া, জুয়েল, রাশেদ, হিয়া, সামিয়া এবং আর অনেকে আছেন, এনিওয়ান ফ্রম এনিওয়ার, আমাকে জানিয়েছেন যে জানি না কোথায় আছো, এভাবে আমাকেও ভালোবাসো কিনা, তবু জানালার ওপাশে দাঁড়িয়ে থাকি, ভোরের আলো হয়ে তোমাকে ছুঁয়ে দেবো বলে নিঃশব্দে। সুন্দর এসএমএস। তন্ময় জানিয়েছেন, যখন প্রিয় মানুষের মুখখানি দেখি অনেক কষ্টের পরও নিজেকে তখন পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান বলে মনে হয়, কিন্তু কোনো খবর না পেলে খুব কষ্ট হয়। তার মধ্যে বোধহয় কাউকে শোনাচ্ছেন, আমি জানি না সে শুনছে কিনা। জয়শ্রী আমাকে জানিয়েছেন যে অনেকদিন পর শুনছি তোমায়। গুড নিউজ হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে 105তম হয়েছে এবং আমার জন্য প্রার্থনা করবে। অবশ্যই আমার প্রার্থনায় তোমাকে রাখছি এবং কংগ্রাচুলেশনস ফর দ্য গুড রেজাল্ট। আর ইশতিয়াক রামপুরা থেকে লিখেছেন যে তুমি গত সপ্তাহে যে বাবা এবং মেয়েকে নিয়ে একটা ছোট গল্প বলেছিলে, সেটার নামটা কি ছিল? এটা ছিল হুমায়ুন আহমেদের একটা ছোট গল্প, নাম ছিল সৌরভ। তার একদম প্রথম দিকের একটা গল্প। এবং এফএম লাইব্রেরি গত সপ্তাহে দুবার হয়েছিল, একটা ছিল সোপোটা বাবা মেয়েকে নিয়ে, যেটা আরেকটা ছিল যেন কোনটা, আরেকটা ছিল খুব দুঃখ জায়গা নিয়ে একটা প্রেমের গল্প, কল্যাণী আসু তার নাম ছিল, ওই যে এক শিল্পীর কাহিনী, বিদেশি ঘুরে বেড়াচ্ছেন কোনো এক দুঃস্বপ্নের মতো অতীত থেকে পালিয়ে বেড়াতে। এই দুটো, বা যেহেতু অনেকদিন এফএম লাইব্রেরি হয়নি, জন্য বোনাস হিসেবে দুইবার হয়েছিল। আজকেও কিন্তু সম্ভাবনা আছে দুইবার এফএম লাইব্রেরি হওয়ার, দেখা যাক। সাগরকন্যা জানিয়েছেন যে সবকিছু ছেড়ে যখন চলে যেতে চাই, কিসের যেন একটা আশা আবার পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে। কিসের যেন একটা আশা, সেটা যারই হোক না কেন, কিসেরটা যিসেরই হোক না কেন, একটা আশা অন্তত সবার জন্যই দরকার, এবং সেই আশাই আমাদেরকে চলে। ছোটবেলা আমরা কিছু কথা পড়তাম, তখন বুঝতাম না, না বুঝে মুখস্থ করতাম ভাব সম্প্রসারণ, অথবা যে এখনো মনে আছে সেই, ছোটবেলায় পড়া জিনিস সহজে মাথা থেকে যায় না। যেমন ওই লাইনগুলো আমাদেরকে বারবার মনে আসে বিভিন্ন প্রসঙ্গে। যেমন এই আশা নিয়ে যেটা ছিল যে সংসার সাগরে সুখ দুঃখের না কি যেন সংসার, এই যে আমার মনে আসলে খুব খারাপ হয়ে গেছে, সেটা হচ্ছে এরকম বোধহয় ছিল কথাটা। শেষের লাইনটা মনে আছে, আশা তার একমাত্র ভেলা।
আচ্ছা, মনে থাকার না থাকা আসল কথা বুঝতে পারছেন যে সংসার অনেক সুখ দুঃখ, তার মধ্যে আসা হচ্ছে একমাত্র খেলা। এটাই হচ্ছে বড় কথা। আমার কবিতা মনে পড়ার দরকার নেই। আর আরও অনেকে SMS পাঠিয়েছেন আমাকে, জুই, সাদিয়া, শোয়েব, পুনম, সারা, নূপুর, রাজু, হেই নামের একজন, জুয়েল, সাজিদ, আর অনেকেই, অনামিকা। প্রীতি লিখেছেন যে দেব বসু কবিতা দুঃখ জানানিয়া খবর আমিও দিয়েছিলাম, ওই যে পত্রিকার পাতায় পড়া, দুদিন পরে যার জন্মদিন সেই মেয়েটা চলে গেল তার বাবার বুক খালি করে। এবং প্রীতি লিখেছেন যে শি ইজ ফ্রম আওয়ার কলেজ, উই আর অল চেজিং অ্যান ইলিউশন ইন দিস সেলফ সেন্টার্ড ওয়ার্ল্ড অ্যান্ড দেন সাম পিপল জাস্ট কিপ প্রুভিং এভরিথিং ওয়ার্থলেস। নাথিং টু সে। সবাইকে SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। যদি কোনো কথা বলতে চান, অনুভূতি প্রকাশ করতে চান, কোনো গান শুনতে চান, কাউকে কিছু উৎসর্গ করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটাতে। স্যাভেজ গার্ডেনের একটা গান শুনবো, অস্ট্রেলিয়ান ব্যান্ডের। এই গানটা বেশ নাইস এবং কিউট এবং রোম্যান্টিক মনে হয় আমার কাছে। নামটা খুব সুন্দর, টু বেডস অ্যান্ড কফি মেশিন। কখনো কফি বানিয়ে খাইয়েছেন আপনার প্রিয় মানুষটাকে? যদি না খেয়ে থাকেন তাহলে বুঝবেন না এর শানি নুজুল কি বা এর মর্মার্থ কি, এর মাঝে যা কি। ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং অবভিয়াসলি। বলে থাকেন, আমার কথা না। শুনছি তাহলে সেই গানটা, টু বেডস অ্যান্ড কফি মেশিন বাই স্যাভেজ গার্ডেন। একটু পরে ফিরছি, সাথে থাকুন। মেশিন গানটা শুনতে শুনতে একটা দৃশ্য আমার চোখে ভাসছিল, একদম স্বপ্ন দৃশ্যের মতো, স্বপ্ন কল্পনার মতো, যেটা শেয়ার করার লোকটা সামলাতে পারলাম না, সেজন্য আমি আবার ফিরে আসলাম একটা গানের পরেই। আমি যেটা ভাবছিলাম গানটা শুনতে শুনতে চোখ বন্ধ করে, সেটা হচ্ছে খুব চমৎকার একটা দৃশ্য। কোনো একটা শীতের সকাল, হয়তো একদম ভোরে, তখন সূর্যালো হয়তো ভালো করে ফোটেও নি, আপনার প্রিয় মানবী হয়তো খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়াতে শীতের সকালটা কোনোভাবেই মিস করা যাবে না ভেবে হয়তো গায়ে একটা চাদর জড়িয়ে গুটি গুটি পায়ে নেমে গেল শোবার ঘর থেকে, হয়তো বারান্দায় গিয়ে চেয়ারে বসলো, অথবা আরও সামনে চলে গিয়ে বাগানের সবুজ ঘাসের উপরে, শিশির ভেজা সবুজ ঘাসের উপরে একটা চেয়ার এড়িয়ে দিয়ে বসে অদ্ভুত সুন্দর স্নিগ্ধ, ঠিক তার চুলের মতোই, অথবা তার চোখের মতোই, অথবা তার মিষ্টি হাসির মতোই সুন্দর সকালটাকে প্রাণ ভরে উপভোগ করার জন্য একেবারে মগ্ন হয়ে সকালের সেই হিমেল হাওয়ার সাথে মিশে গিয়ে তন্ময় হয়ে প্রকৃতি দেখছে। শীতের কুয়াশা, শিশির ভেজা ঘাসের উপরে হয়তো খালি পায়ে হাঁটতেও পারে, হাত বাড়িয়ে কুয়াশাকে ছুঁতেও চাইতে পারে, অথবা হয়তো অনেকখানি হেঁটে এসে খালি পায়ে আবার সেই চেয়ারে বসা, কিংবা শুধু বারান্দায় বসে থেকে হয়তো এক মনে গালে হাত দিয়ে নিবিষ্টভাবে তারা অদ্ভুত সুন্দর শীতের সকালের দিকে। তার একটু হয়তো পরে আপনি উঠলেন এবং ঘুম ভেঙে প্রিয়তমাকে পাশে না পেয়ে হয়তো আপনিও তখন খুঁজতে বের হলেন কোথায় সে, এবং যখন দেখলেন সে বারান্দায় অথবা বাগানে চেয়ারে বসে শীতের সকালের সাথে সে মিশে গিয়ে সকালটাকে আরও সুন্দর করে দিচ্ছে, তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিচ্ছে, আপনি ভাবলেন কোনো কথা না বলে শুধু তার জন্য এক কাপ কফি বানিয়ে তারপরেই যাওয়া যাক। তো যেভাবে সেই কাজ আপনি বানিয়ে হয়তো খুব আলতো করে পা টিপে টিপে যেন সে টের না পায়, এমনিভাবে পিছন থেকে গিয়ে হয়তো সে বহু দেখা দৃশ্যটার মতো চোখ দুটো পিছন থেকে চেপে ধরতেও পারেন, নাও ধরতে পারেন, যদি আপনি একই দৃশ্যের পুনরাবৃত্তি না চান সেটা। পেছন থেকে কফির কাপটা বাড়িয়ে দিলেন আর এলিয়ে থাকা পশমি স্নিগ্ধ সুন্দর চুলের ঘ্রাণে সুবাসিত করে নিজের দিনটা শুরু করলেন। এবং হঠাৎ করেই সকালবেলায় সারপ্রাইজ গিফট পেয়ে তার ঠোঁটে যে একটা ভালো লাগার হাসি ফুটে উঠল, একটা জীবন বাজি রাখা যায় সে এক টুকরো হাসির জন্য। টু বেডস অ্যান্ড কফি মেশিন। আমরা সত্যি ভাগ্যবান এত সুন্দর সকাল আমাদের জীবনে আসে, যখন কুয়াশা ঝরে, সবুজ ঘাসের মুক্তার বিন্দুর মতো ফোটায় ফোটায় শিশির জমে থাকে। সেই সুন্দর সকালটাকে আরও সুন্দর করার কাজটা আমাদেরই, ভালোবাসায় রাঙানোর কাজটা আমাদেরই, ভালোবাসায় ডুবে যাওয়ায় জীবনটাকে আরও সুন্দর করে আমাদেরই, ভালোবাসার কাজটাও আমাদেরই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার মুখ্যমন্ত্রীর আজকে আরেকবার চলছে এখন রেডিও আমার 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেটা চলবে রাত 2টো পর্যন্ত। একটু আগে শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমি দূর হতে তোমারে দেখেছি, এবং তার আগে ছিল সার্ভিস গার্ডেনের গান টু বেডস অ্যান্ড কফি মেশিন। আর এই মুহূর্তে কোনো SMS পড়বো না, কারণ হচ্ছে কি, কারণটা কি আপনি নিজেই শুনুন। FM লাইব্রেরি,
স্বাগত জানাচ্ছি এফএম লাইব্রেরি সেগমেন্টে, এবং জানি অনেকে হয়তো এটার জন্য অপেক্ষা করছিলাম আমিও। আর গত সপ্তাহে হুমায়ুন আহমেদের দুটো গল্প পড়েছিলাম এবং বলেছিলাম যে তার শ্রেষ্ঠ 50টা গল্পের তা নিজে বাছাই করা একটা বই এই ঈদের ছুটিতে পড়ছিলাম, এবং সেখানে অসাধারণ বেশ কিছু গল্প ছিল যেখান থেকে আমি বেশ কিছু গল্প পড়ে শোনাবো বলে ঠিক করেছিলাম। তো আজকে তারই ধারাবাহিকতায় হুমায়ুন আহমেদের আরেকটা ছোট গল্প পড়বো। গল্পটার নাম হচ্ছে আনন্দ বেদনার কাব্য। নামটা যেরকম সুন্দর, গল্পটা আমার কাছে দেখে ততটাই সুন্দর মনে হয়েছে। এবং আসলে সেই আমি গত সপ্তাহে গল্পগুলো পড়ার আগে যেটা বলেছিলাম যে হুমায়ুন আহমেদের একটা অন্যতম অসামান্য দক্ষতা ছিল যে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেই ছোট ছোট সুখ দুঃখ কষ্ট বেদনা অতৃপ্ততা ব্যর্থবোধ এক নিপুণ দক্ষতা এবং খুব মমতা দিয়ে তিনি তুলে এনেছিলেন তার প্রতিটা শব্দে বইয়ের পাতায় পাতায়। এটাও এরকম আরেকটা গল্প। এবং মাঝে মাঝে এই পরিবারগুলোতে এমন কিছু খাপছাড়া অদ্ভুত, অন্যদের চোখে পাগলাটে, কিন্তু আসলে হয়তো প্রচণ্ড রকম সৃষ্টিশীলতায় তারা ভুগছেন, এবং হয়তো এই অভাবে অনটনে থাকার পরও তাদের মধ্যেও ছোট ছোট টুকরো স্বাদ ফানুস করে আকাশে উড়িয়ে দেবার মতো ইচ্ছে জাগে। এবং হয়তো তাদের সাধ্য খুবই সীমিত, কিন্তু স্বাদ অন্যদের মতো অসীম। তারাও স্বপ্ন দেখেন অন্যদের মতো সাফল্যের, কেউ স্বপ্ন দেখেন হয়তো অনেক সম্ভাবনাময় জীবনে, কেউ স্বপ্ন দেখেন তার ভেতরে যে সুকুমার বৃত্তিগুলো আছে সেগুলোকে প্রকাশ করবেন, তিনি একদিন কবি হবেন, লেখক হবেন, তিনি একদিন চিত্রশিল্পী হবেন। এরকম অনেকেই আবার অনেক স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নটা তাদেরকে স্বপ্ন ব্যাধিটাকে বলে, গ্রস্তদেরকে বলে, ঠিক চন্দ্রগ্রস্ত হবার মতো। সেই স্বপ্ন ব্যাধি তাদেরকে এতটাই আক্রান্ত করে ফেলে যে সংসার চলছে, অন্যদের উপরে প্রচণ্ড রকম ঘানির মতো, একটা গ্লানির মতো সেই সংসার চেপে বসছে, তারা পারছে না টানতে। তারপরও কিসের এক ঘোরে, কিসের এক মোহে, কিসের এক নেশা যেন মানুষটা ছুটে থাকে সেই তার স্বপ্ন পূরণের আশায়, এবং সেই প্রাপ্তির সাথে বাস্তবতার যোগসূত্র ঘটানোর জন্য অন্যরকম একটা ঘোরে পাওয়া একটা নিশিগ্রস্ত মানুষের মতো তার আচরণ করতে থাকে সারা জীবন ধরে। আশপাশের সেই অভাব অনটন হতাশা, তাদের সেই প্রতিদিনের কষ্টকর জীবনের রূঢ় বাস্তবতার কষাঘাত কোনো কিছু কেন যেন তাদেরকে স্পর্শ করতে পারে না। তাই অনেক রূঢ় বাস্তবতায় থেকেও তারা যেন পরাবাস্তবিক সীমানা ছাড়িয়ে এক নিশিগ্রস্ত, ঘোরগ্রস্ত, এক স্বপ্ন পাওয়া, স্বপ্নে ধরা এক মানুষ, এরকম কিছু মানুষও ঘুরে ফিরে আসে। এবং আমরা চারপাশে এরকম মানুষ অনেক দেখি, আমরা তাদেরকে বলি এলোমেলো, পাগলাটে, খাপছাড়া, বহে কিছুই বলি, এবং কোনোটাই হয়তো ইতিবাচক শব্দ নয়, কিন্তু হয়তো তার সত্যিকারের মনোজগতের খবর সেই মানুষটা ছাড়া আর কেউই জানে না। এমন একজন মানুষের কথা বলা হয়েছে আনন্দ বেদনার কাব্য এই গল্পটাতে। আমি বই থেকে একটু পড়ছি। বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদ একটি মেয়ের মুখের ছবি। মেয়েটি কাঁদছে। এর পাশে একটি গ্লোব, একটি বিকট দর্শন নরকঙ্কাল গ্লোবটি বাঁ হাতে জড়িয়ে ধরে আছে। কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা। যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এ ধরনের প্রচ্ছদচিত্রের বইগুলোর পাতা সাধারণত উল্টানো হয় না, তবুও অভ্যাসবশী পাতা উল্টালাম, এবং একসময় দেখি গ্রন্থকারে লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করা একটি ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে, অন্যের দুঃখ কষ্ট আর ছুতে ইচ্ছে করে না। গ্রন্থকার লিখেছেন, দীর্ঘ 5 বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদকন্যা মোসাম্মদ নুরুন্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদচিত্রটি অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করিতে পারি নাই। আজ প্রকাশিত হইল, কিন্তু হায়, আমার বেনুমা দেখিতে পাইল না। বইটির দ্বিতীয় পৃষ্ঠায় প্রচ্ছদশিল্পীর সামান্য একটু পরিচয়ও আছে। সেখানে লেখা, প্রচ্ছদশিল্পী মোহাম্মদ নুরুন্নাহার বেগম, 10ম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করে অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটি চোখের সামনে যেন দেখতে পেলাম। লম্বা বেনির 10ম শ্রেণীর কালো মতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্য রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে, দরিদ্র আয়োজন, হাসি হাসি। বাবা বললেন, পাশ করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারি লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, ধুর ছাই, মোটেও ভালো হয়নি। বাবা রেগে গেলেন, ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বই অবশ্যই বাবা প্রকাশ করতে পারলেন না। কে ছাপবে এরকম বই? 2-1জন প্রকাশক বলেও ফেলল, এসব পদ্যের বই কি আজকাল চলে রে ভাই? এসব নিজের পয়সা ছাপতে হয়, টাকা জমান, জমি নিজেই ছাপান। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ 5 বছর লাগলো। হয়তো স্ত্রীর কানের দুলজোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপই ভাঙা। কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখেছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী জনাব আব্দুস সালাম সাহেব আমার এই গ্রন্থগানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করিয়াছেন।
এই কাব্যানুরাগী বন্ধুবৎসল মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলিয়া দেওয়া আমার সাধ্যাতীত ছিল। জনাব আব্দুল সালাম সাহেবকে ধন্যবাদ দিয়ে ছোট করার ধৃষ্টতা আমার নাই। ভূমিকা থেকে বোঝা যাচ্ছে কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন তখন সাহেব হাসি মুখে এই যে কবি সাহেব আসেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি। কই রে, কবি সাহেবের জন্য চা আন। চা খেতে খেতে বলতেন, প্রুফে চোখ বুলাতে বুলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম, বেশ লিখেছেন। কোন কবিতাটির কথা বলছেন? ওই যে কি যেন বলে, ইয়ের উপরে যেটা লিখলেন, বৃষ্টি বাদলার কথা আছে যেটায়। ও নববর্ষার কথা বলছেন? হ্যাঁ ওইটাই, চমৎকার, খুবই ভাবের কথা। আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয়ই বই ছাপানা আব্দুল সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারেন দিবেন, কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মারা যাবে নাকি? কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকা পড়ে জানতে পারলাম নেত্রকোনা শহরের একজন প্রবীণ উকিল বাবু নলিনী রঞ্জন সাহাও জনাব আব্দুল সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন, বাবু নলিনী রঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করিবার জন্য আগ্রহী করিয়াছে। বাবু নলিনী রঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের একজন কঠিন সমালোচক। তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুর সাথে আমার একটি কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বলিলেন, এই কবির কাব্যগ্রন্থ অনতিবিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি। রিক্তশ্রী 13টি কবিতা আছে। প্রতিটি কবিতার নিচে রচনার স্থান, তারিখ এবং সময় দেয়া আছে। অনেকগুলোর সঙ্গে বিস্তৃত ফুটনোট। কয়েকটি উল্লেখ করি। দিবাবসান কবিতাটির ফুটনোটে লেখা, আমার বড় শালক জনাব আমির সাহেবের তাটি রচিত হয়। তাহার বাড়ির সন্নিকটে খরস্রোতা একটি নদী আছে, নাম স্মরণ নাই। উক্ত নদীর তীরে এক সন্ধ্যায় বসিয়াছিলাম। দিবাবসানের পরপরই আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয়। কবিতা রচনার উপকরণ সঙ্গে না থাকায় আবেগটি যথাযথ ধরিয়া রাখিতে পারি নাই। সমস্ত কবিতাটি মনে মনে রচিত করিয়া পরে লিপিবদ্ধ করিতে হইয়াছে। অন্য একটি কবিতায় বাসরসজ্জা। ফুটনোটটি এরকম, এই দীর্ঘ কবিতাটি আমি আমার বাসর রাত্রে রচনা করিয়াছি। সেই সময় বাহিরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল। প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল। আমার নবপরিণীতা বালিকাবধূ মেঘে গর্জনে বারবার কাঁপিয়ে উঠিতেছিল। বাসর রাত্রিতে স্বামীর এই কাব্যরক দেখে নতুন বউটি নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল। তার চোখে ছিল বিস্ময় এবং হয়তো কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সেই রাত্রেই পড়ে শুনিয়েছিলেন তার স্ত্রীকে? পারেন, ঝড় জলের রাত, হাওয়ার মাতামাতি, টাটকা নতুন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী। সেই রাজ্যে কি অপূর্ব ছিল সেটি আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি। এবং এও বুঝতে পারি যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারেন, তিনি পরবর্তী সময় কি পরিমাণ বিরক্তি ও হতাশার সৃষ্টি করেছেন তার স্ত্রী। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্য সাগু কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীর ভাবাবেগে তার চোখে জল, লিখছেন একদা জ্যোৎস্নায় নামে দীর্ঘ কোনো রচনা। কেন কিছু কিছু মানুষ এমন নিশি পাওয়া হয়, দুঃখ কষ্ট হতাশা বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না। স্বর্গীয় কোন একটি হিংস্র পশু তাদের তাড়া করে ফিরে। কেন করে? আমার উত্তর জানা নেই, জানতে ইচ্ছে হয়। এইসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগই নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধু বান্ধব ছাড়া আর কারো কাছে তাদের আবেগের কথা পৌঁছাতে পারেন না। কৃপণীশ্বর এদের আবেগে উদ্বেলিত হবার মতো অপূর্ব একটি হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সেই আবেগকে প্রবাহিত করবার মতো ক্ষমতা দেন না। এরা বড় দুঃখী মানুষ। রিক্তশ্রী পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হলো। কবিতা আমি পড়ি না। রিক্তশ্রী পৃথিবীর প্রতিটি কবিতা আগ্রহ নিয়ে পড়লাম, কিছুই নেই। কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইয়ে। বাকি জীবন এই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আগ্রহে আগলে রাখবে। প্রাণের কারণে শের দরে বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপনে দীর্ঘনিঃশ্বাস ফেলবেন। কিন্তু তাতে কি আছে? অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দ এসেছিল। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি বই লিখে ফেলেছেন। ছেলেমেয়েরা নিশ্চয়ই বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধু বান্ধবদের দেখাতে। বাবা প্রথমবারের মতো নিশ্চয়ই বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে আপনি আবার বই লিখলেন কবে? স্যার প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বাহ, চমৎকার। ঋতুশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি। শেষ কবিতাটির নাম মাগো। কবিতাটি তার মেয়ে নুরুন্নাহার খানমকে নিয়ে লেখা। ফুটনো থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে রেখেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্যে। কবিতাটি ক্ষুদ্র এবং রচনাভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা, কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলে বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্বব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটিমাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন। অল্প কিছু পংক্তিমালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ,
মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি। গল্পটা এভাবেই শেষ হয়েছে। আনন্দ বেদনার কাব্য, খুব সহজ, খুব সাধারণ, কিন্তু অনেক বেশি অসাধারণ আমার কাছে মনে হয়েছে। এবং আমাদের চারপাশে হয়তো এরকম অনেক মানুষ আছেন যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি এক ঘোরে, কি এক মোহে, কি এক অভাবিত আবেগের অনুরণনে ছুটে বেড়ান শুধু আদিগন্ত বিস্তৃত এক স্বপ্নলোকের প্রান্তর জুড়ে। কখনো সাফল্যের দেখা পান, কখনো পান না। তার পেছনে হয়তো অভাব অনটনে জর্জরিত এক সংসার, এক পরিবার তারই মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু তিনি হাল ধরতে পারছেন না, অক্ষম। কারণ এই পৃথিবীর কোনো কিছুই তাকে সেভাবে স্পর্শ করে না। বিধাতা হয়তো তাকে এভাবেই তৈরি করেছেন। কি এক নিশিগ্রস্ত সেই যে ঘোর লাগা মানুষের কথা বলেছিলাম, সেই মোহ থেকে, সেই নেশা থেকে তিনি কখনই বের হতে পারেন না। তাই শেষ কপর্দকটা হয়তো চলে যায় তার সেই সৃষ্টির গায়ে। তখন হয়তো ঘরে খাবার নেই, অসুস্থ স্ত্রীর মুখে দেওয়ার মতো ওষুধ নেই। তবুও সেই মানুষটা বাস্তবতার কষাঘাত চাবুক মেরে তাকে ফেরাতে পারে না, পেছন ফিরে তাকে একটাবার তাকাতে দেয় না নিজের দায়িত্ববোধের দিকে অথবা অন্য কোনো কিছুর দিকে। কি এক সৃষ্টিশীলতা, কি এক মোহময় এক সুর, সেই গ্রিক পুরাণ রূপকথার মতো, যে সুর শুনলে হয়তো পাথর হব জেনেও সবাই ছুটে বেড়ায় সেই বাঁশি বাজানো কোনো এক মায়াবিনীর দিকে। তারপরে ছুটে যায়, যদিও জানে এর শেষে মৃত্যু আছে, থর হয়ে যেতে হবে, অন্তত তার সে দিকে একবার তাকালে সেই গ্রিক পুরাণ থেকে উঠে আসা সেই কোনো এক অদ্ভুত পাশিনী, এক বিষের নাগিনী হয়ে অদ্ভুত রাগিনী দিয়ে হয়তো তাকে সারা জীবন ডেকে যায়। এরকম নিশিগ্রস্ত মানুষ, স্বপ্নগ্রস্ত মানুষ হয়তো চারপাশে অনেক আছে। আমাদের চোখে তারা হয়তো অপদার্থ, দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন, উজবুক, আরও অনেক কিছু হয়তো আমরা তাদেরকে বলি, কিন্তু সেই মানুষটার ভেতরে যে অদ্ভুত মানুষ কাঠামো এবং অদ্ভুত এক মনোজগৎ, তার নাগাল আমরা কখনোই পাবো না, হয়তো পরিবারের কাছের মানুষটিও পাবে না। এভাবেই তারা এসেছে, এভাবেই তারা চলে যাবে। এবং হয়তো আশপাশে এরকম অনেক কবি আছেন, অনেক সৃষ্টিশীল মানুষ আছেন যারা সত্যিকার অর্থে তেমন ভালো কিছু লিখতেও পারেন না, হয়তো ভালো কিছু বানাতে পারেন না। রিক্তশ্রী কবিতার বইটি যিনি লিখেছিলেন, একটা কবিতা হয়তো সাফল্যের মানে উত্তীর্ণ হবে না, একটা কবিতা হয়তো শিল্প সমৃদ্ধ হবে না, খুব সস্তা একেবারেই হয়তো কাঁচা হাতের লেখা কবিতা, যেগুলো পড়লে হয়তো আমরা হাসবো যে এত আলতু ফালতু কবিতা মানুষ লিখতে পারে। এবং সেই বই কেনা তো দূরের কথা, একটা কবিতা পড়ার রুচি হয়তো আমাদের হবে না, যে এতই অখাদ্য কুখাদ্য সেসব রচনা, একেবারেই কাঁচা হাতের কাজ, ঠিক যেমন রিক্তশ্রী পৃথিবীর প্রত্যেকটা কবিতা। কিন্তু সাহিত্যের সাফল্য অথবা শিল্পের সাফল্য এবং মানদণ্ডে উতরালো কিনা, এটাই একমাত্র বিবেচ্য বিষয় নয় জীবনের। সাহিত্যের সমালোচনা হয়তো কঠিন ছুরি হাতে নিয়ে একেবারে কঠিন এবং নির্মোহ হৃদয়হীন এক ডাক্তারের মতো ছুরি কাছে চালাবেন সেই শিল্প বা সাহিত্যের উপর এবং বলবেন কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, অখাদ্য, ফেলে দাও ভাগাড়ে, আস্তা করে পড়ে থাক, কুকুর বিড়াল শেয়াল এসে খেয়ে যাক। এই অখাদ্য সাহিত্যের বিচারে টিকবে না, রাজসভায় স্থান পাওয়ার মতো যোগ্যতায় নেই, ছুঁড়ে ফেলে দাও তাকে। তারা হয়তো বলতে পারবেন, কিন্তু সাহিত্যের বিচার বা শিল্পের বিচারে উতরে যাওয়া, এটাই জীবনের কি একমাত্র সত্য কথা? হয়তো কিছুই নেই, তার যে আবেগ ছিল, তিনিও একজন কবি হবেন, তার কবিতা মানুষ পড়বে, একজন মহান শিল্পী হিসেবে তাকে সবাই মনে রাখবে, মুগ্ধ বিস্ময়ে তার সন্তানেরা সবাইকে বলে বেড়াবে আমার বাবা একজন মহান কবি। তার স্ত্রী অবাক বিস্ময় নিয়ে ভাববেন এই মানুষটার সাথে সারা জীবন ঘর করে দিলেন, অথচ বুঝতেই পারেননি এত প্রতিভা, এত বিস্ময় লুকিয়েছিল তার মাঝে। হয়তো নতুন এক অবাক বিস্ময় নিয়ে, গোপন এক প্রণয় নিয়ে আবার তার দিকে তাকাবেন নতুন করে। এই মানুষটাই তার জীবনের সঙ্গী, এই মানুষটাই তার স্বামী। এরকম অনেক স্বপ্ন সেই মানুষটা হয়তো দেখেছিলেন। সেই স্বপ্নের ভূমিতায় সবাই সমান, সেখানে কোনো শ্রেণী বিন্যাস নেই, শ্রেণী বিভেদ নেই। সেখানে নজরুল যা, জীবনানন্দ যা, এই ব্যর্থ অপদার্থ কবিয়তা, স্বপ্নগ্রস্ততার দিক থেকে, আবেগের প্রতি প্রেম ভালোবাসার দিক থেকে, সেখানে সবাই সমান। নোবেল বিজয়ী একজন কবিও যেমন, এই মফস্বলে নিতান্তই পাড়াগায় একজন কবিও তেমন। তার জীবনের সেই অনেক অপূর্ণতা, অনেক কষ্ট, অনেক কিছুর পরেও তিনি স্বপ্ন দেখেছিলেন কবি নামের সেই মহান সৃষ্টিশীলতার মাঝে নিজের সত্তাকে হারিয়ে দেবার। এবং বিনা চিকিৎসায় অভাবে তার একমাত্র আদরের মেয়েটা, যে রাত জেগে বাবার কবিতার বইয়ের জন্য প্রচ্ছদ দেখেছিল, ঋতুশ্রী পৃথিবী বইয়ের জন্য, সে হয়তো ছটফট করে মৃত্যু যন্ত্রণায় মরে গেছে তারই পিছনে, অথচ সেই বাবা তখনও কবিতা লিখছেন। যদি অন্তত তার আর তো কিছুই করার নেই, ওষুধ কিনে দেবার সামর্থ্যও নেই, মেয়েকে বাঁচানোর ক্ষমতাও নেই, অন্তত একটা কবিতা লিখে যদি তার কষ্টটা একটু হলেও উপশম করা যায়। সেভাবেই শেষ কবিতাটি মাগো যার নাম লেখা হয়েছিল, বেনু নামের তার সেই একমাত্র মমতাময়ী কন্যার জন্য। কবির বা সেই সব অপদার্থ মানুষের নাম লেখা থাকবে না, ইতিহাস তাকে মনে রাখবে না, আমরা তাকে ধন্য ভরে তার জন্মদিন পুষ্পস্তবক অর্পণ করবো না তার স্মৃতিচিহ্নে, অথবা তার কবরে কেউ কোনোদিন এপিটাফ লিখে দেবে না,
মধুসূদনের কবরের এপিটাফ যেমন আমাদের সবার মুখস্থ, তারটা হয়তো কেউ জানবে না, কিন্তু নিজের জগতে, কাছের মানুষগুলোর জগতে নৈর্ব্যক্তিক বিচার করলে সেই মানুষটি একজন মহান কবি, একজন মহান স্বপ্নদ্রষ্টা, একজন মহান শিল্পী, যিনি জীবনের সৌন্দর্য, ভালোবাসার আবেগ, সৃষ্টিশীলতার সবটুকু আকর্ষণ, প্রচণ্ড কষ্ট, একটা সৃষ্টিশীল কাজ, সব কিছু তিনি অনুভব করেছিলেন। তাই তিনি একজন মহান কবি। এরকম মহান কবি, মহান দার্শনিক, মহান স্বপ্নদ্রষ্টা আমাদের চারপাশেই অনেক আছে। আমরা তাদেরকে চিনতে পারি না, তারা হয়তো আমাদের অলক্ষেই হারিয়ে যান, কিন্তু কালের নৈর্ব্যক্তিক বিচারে তারা হয়তো একজন মহান মানুষ, মহান সত্তাবান মানুষ, এক মহান শিল্পী হয়ে বেঁচে থাকবেন সারা জীবন। হ্যাটস অফ টু দেম। আরেকটা গান শুনছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। যদি কিছু লিখতে চান লিখে পাঠান 2323 এই নাম্বারটাতে। হ্যালো মেটস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছি আজকে চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। সময় যখন এক্স্যাক্ট 1টা বাজে, তখন আমি আবার আপনার কানের দরজায়, মনের দরজায়, কানের দরজায়, সবখানে করানের আগে বলছি ভালো আছেন তো, এবং সাথে থাকতে হবে রাত 2টো পর্যন্ত। একটু আগে শুনছিলাম ক্রিডের গান ওয়ান লাস্ট ব্রেথ, এবং তার আগে ছিল রূপঙ্করের গান কেন যাওয়া জলের কাছে। এই প্রশ্নের উত্তর তো খুবই কঠিন উত্তর। সে যাই হোক, কিছু একটা অন্যরকম, অন্য লেভেলে চাপ, এক্সাইটমেন্ট, যেন ফাটাফাটি কিছু একটা ঘুরতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমি ভালো করে খবর নিয়ে জানলাম এয়ারটেল 3G এমন সব অ্যামেজিং অফার নিয়ে আসছে যে তোমার লাইফ চলে যাবে এখন অন্য লেভেলে। স্পেশালি এয়ারটেলের 2G প্যাকের দামই তুমি 3G প্যাক কিনতে পারবে। তাছাড়া প্রতি মাসে 1GB 3G প্যাক নিলে 12 মাসে পাবে 12GB বোনাস ইন্টারনেট। এই মুহূর্তে ঢাকা আর চট্টগ্রামের অধিকাংশ এলাকাতেই এয়ারটেল 3G কাভারেজ আছে। সো ফ্রেন্ডস, অন্য লেভেলের লাইফ এক্সপিরিয়েন্স করতে এক্ষুনি এয়ারটেল 3G প্যাক সাবস্ক্রাইব করো। সেজন্য ডায়াল করো *121*7#। অন্য লেভেলের এয়ারটেল আরও জানতে ভিজিট করো এয়ারটেলের ফেসবুক ফ্যান পেজ facebook.com/airtelbuzz অথবা bt.airtel.com/airtel3g। অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। সোমা মাহি নামের একজন বা দুজন আমাকে লিখেছেন এয়ারপোর্ট থেকে, রামপুরা থেকে। মেয়াও নামের একজনের জন্মদিন আছে। এটা কি কোনো বিড়ালের জন্মদিন নাকি আদর করে কত না বিচিত্র নামই তো ডাকা হয়, সেরকম কোনো কিছু কিনা বুঝতে পারছি না। যাই হোক, যথা ঠিকানায় জন্মদিনের শুভেচ্ছা পৌঁছে দিলাম। তাসিন লিখেছেন যাত্রাবাড়ি থেকে, আজ তার প্রিয় মানুষের জন্মদিন, তাকেও পৌঁছে দিলাম জন্মদিনের শুভেচ্ছা। অ্যান্ড ডেভিয়েট ফ্রম ক্যান্টনমেন্ট শুনতে চান ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ, তাদের গান ফার ফ্রম হোম। আর তানজিম আমাকে লিখেছেন যে অনেক লম্বা সময় পর একটা তার অনেক দিনের ইচ্ছেটা, আমি জানি তানজিম তোমার এই অনেক দিনের পুরনো ইচ্ছেটার কথা, এবং তুমি চেষ্টা করে যাচ্ছ সেটাও জানি, এবং এই পরিশ্রমের অবশ্যই একদিন একটা ভালো পরিণাম আশা করছি, এবং শুভকামনা থাকলো তোমার এই স্বপ্নটা পূরণ যেন হয়। সেই জন্য রনি মহাখালী থেকে জানিয়েছেন কিছু স্মৃতিচারণ 2006 ফেব্রুয়ারিতে দেখা, সেখান থেকে আর অনেক একটা ছোটোখাটো লাভ স্টোরি, কিপ ইট আপ, কিপ গোয়িং অন। আর মনিকা আমাকে জানিয়েছেন যে হরতালের জন্য স্কুলের এক ডে হচ্ছে না, মনটার জন্য একটু বিষণ্ণ, কিন্তু রিয়াল মাদ্রিদে তিনি, মনিকা হচ্ছে একজন ডাইহার্ড ফ্যান, স্পেশালি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, এবং রোনাল্ডো আজকে হ্যাট্রিক হচ্ছে। ঘুরে ফিরে আবার ফুটবল চলে আসলো, দ্যাটস দ্য পয়েন্ট, আই এম গেটিং থ্রিলড। আজকে রিয়াল মাদ্রিদ বোধহয় 5-1 গোলে হারিয়েছে কাকে যেন, রিয়াল সোসিদাদকে, এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো হ্যাট্রিক করেছেন, করিম বেনজেমা একটা গোল দিয়েছেন, এবং আরেকটা গোল যেন কে দিয়েছিলেন, হতে পারে কোনো এক মুখোজ্জে মশাই, সে যাই হোক। আর এদিকে খেলা ছিল হচ্ছে আমার প্রিয় দল বায়ার্ন মিউনিখে, এবং বুন্দেসলিগা তারা 3-0 গোলে অক্সবার্গকে হারিয়েছে মিউনিক ডার্বিতে, এবং তারা একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে যে বুন্দেসলিগায় সবচেয়ে বেশি ম্যাচ ধরে অপরাজিত থাকা রেকর্ড। গত 37 ম্যাচ ধরে তারা কখনো হারেনি বুন্দেসলিগাতে, গত সিজন এবং এই সিজন মিলিয়ে এটা একটা রেকর্ড। এর আগে ছিল হামবুর্গের দখলে এই রেকর্ডটা, এবং 1982-83 এই 2 বছর মিলিয়ে তারা 36টা ম্যাচ অপরাজিত ছিল, এবং গত ম্যাচে বায়ার্ন মিউনিক জয়লাভ করে 2-1 গোলে জেনহেইমকে যে ম্যাচটাতে হারালো, ওই ম্যাচে ছুঁয়েছিল সেই রেকর্ড, এবং আজকে অক্সবার্গের সাথে খেলা জিতে সেই 1982-83 সালের রেকর্ডকে ভেঙে দিল, টানা 37 ম্যাচ ধরে অপরাজিত, এবং এই যাত্রাকে হয়তো আরো অনেক দুনিয়া যাবে। এবং সেই সাথে কিন্তু আরো একটা রেকর্ড কিছুদিন আগে বায়ার্ন মিউনিক করেছে চ্যাম্পিয়ন্স লিগের খেলায়, চেক রিপাবলিকের দল ভিক্টোরিয়া পলসেনকে তারা যখন হারিয়েছিল, তখন আরেকটা রেকর্ড তারা ঠিক করেনি, রেকর্ড ছুঁয়েছে, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগে টানা 9 ম্যাচ জেতা। এই রেকর্ডটা দুদিন বার্সেলোনার একার ছিল, এবং বায়ার্ন আছে ভিক্টোরিয়া পলসেনকে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসেছে, এবং সামনের ম্যাচে যদি তারা ম্যানচেস্টার সিটিকে হারাতে পারে, এই রেকর্ডের একক ভাগিদার হবে তারা। এরকম একই সপ্তাহে পরপর দুটো এরকম, একটা রেকর্ড ছোঁয়া আর একটা রেকর্ড ভাঙা, আই এম রিয়েলি প্রাউড অফ মাই মোস্ট ফেভারিট টিম। এদিকে কিন্তু তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড 2-1 গোলে হেরে গেছে আজকে। এটা একটা শকিং নিউজ, ভলফসবার্গের কাছে তারা 2-1 গোলে হেরে গেছে, এবং আজকে আরও বেশ কিছু খেলা ছিল। লিভারপুল আমি শেষ পর্যন্ত যখন দেখেছিলাম 4-0 গোলে এগিয়েছিল ফুলহ্যামের বিপক্ষে, লুইস সুয়ারেজ
জোড়া গোল করেছেন, অসাধারণ একজন স্ট্রাইকার তিনি এবং প্রত্যেক ম্যাচে গোল করে তার প্রমাণ দিচ্ছেন। আর আমি শেষ পর্যন্ত যখন ফলো করছিলাম ইন্টারনেটে তখন চেলসি পিছিয়ে ছিল সম্ভবত 1-0 গোলে বা 2-1 গোলে ওয়েস্ট ব্রমের সাথে, এবং আরও কিছু আমি হয়তো সামনে দিতে পারবো যদি আপনার পছন্দের কোনো টিমের পারফরমেন্স জানতে চান। এদিকে আমাকে আরও বেশ কিছু বন্ধু SMS পাঠিয়েছেন। আয়েশা রবীন্দ্রনাথের সুন্দর কিছু লাইন তুলে দিয়েছেন। একটা হচ্ছে, সুন্দরী ওগো সুখ তারা, রাত্রি না যেতে এসো তুমি, রাত্রি না যেতে এসো তূর্ণ, স্বপ্নে যে বাণী হলো হারা, জাগরণে করতারি পূর্ণ। আরেকটা হচ্ছে যে ঝর্ণা তোমার জলের স্বচ্ছ ধারা, তাহারি মাঝে দেখে আপনারে সূর্য তারা। বড়ই চমৎকার। আর আমাকে জেসি জেনি মিরপুর থেকে জানিয়েছেন কুড ইউ প্লিজ প্লেস ফিক্স ইউ, এবং আরেকটা কথা আমাকে মনে করে দিয়েছেন 18 তারিখে, আমি সেটা সময় আসলে বলবো, এখন না। মিলি মহাখালী থেকে জানিয়েছেন যে গল্পটা খুব ভালো লাগার কথা। মিলি, নীরব এবং ইমরান মুন্সিগঞ্জ থেকে সবাই তাদের গল্পটা নিয়ে ভালো লাগার কথা বলেছেন। প্রীতি লিখেছেন চমৎকার, লাইফ হ্যাপেন্স ওয়েন উই লিভ, ডাজন্ট ম্যাটার হাউ নেগলিজিবল আওয়ার ফিলিংস আর। গোধূলির ওপারে, শ্যাম্পেন সুপারনোভা এবং ক্রেডল ইন লাভ, এই 3টা গানে যে কোনো একটা গান শুনতে চান, একটা গান প্লে করার চেষ্টা করবো। আর সবাইকে মনে করে দিচ্ছি যদি কোনো গান শুনতে চান, কোনো SMS করে নিজের মনে কোনো কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখুন RA রেডিও আমার সংক্ষিপ্ত রূপ, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। অনেক পুরনো একটা গান শুনবো জেমসের, এবং গানটা কিন্তু সেরকম শক্তিশালী ভালোবাসার গান। আমি যদি মরে যেতে পারতুম এই শীতে, গাছ যেমন মরে যায়, সাপ যেমন মরে থাকে সমস্ত দীর্ঘ শীত ভরে, শীতের শেষে গাছ নতুন হয়ে ওঠে, শিকড় থেকে ঊর্ধ্বে বেয়ে ওঠে তরুণ প্রাণরস, ফুটে ওঠে চিক্কণ সবুজ পাতায় পাতায় আর অজস্র উদ্ধত ফুলে, আর সাপ ঝরিয়ে দেয় তার খোলস, তার নতুন চামড়া শঙ্খের মতো কাজ করা, তার জিহ্বা ছুটে বেরিয়ে আসে আগুনের শিখার মতো, যে আগুন ভয় জানে না, কেননা তারা মরে থাকে সমস্ত দীর্ঘ শীত ভরে, কেননা তারা মরতে জানে। আমিও মরে থাকতে পারতুম যদি পারতুম একবারে শূন্য হয়ে যেতে, ডুবে যেতে স্মৃতিহীন স্বপ্নহীন অতল ঘুমের মধ্যে। তবে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হতো না এই বাঁচার চেষ্টায়, খুশি হবার, খুশি করার, ভালো লেখার, ভালোবাসার চেষ্টায়। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, শুনছেন ইরাজকে আরেকবার, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এ। একটা অন্যরকম কবিতা ছিল অদ্ভুত বুদ্ধদেব বসুর আরেকটা, এবং এই কবিতার সাথে ওই ছোট গল্পের কিছুটা মিল আছে, সেই অতৃপ্তি, একটা কিছু করতে না পারার, কিছু ভালোবাসতে না পারার, ভালো লিখতে না পারার। এটাও একটা ছটফটানি সেই স্বপ্নগ্রস্ত আরেকজন মানুষের কথা। এখন কিছু SMS পড়বো নাকি পড়বো না ভাবছিলাম, তবে সময় কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, 1:19 বাজে অলরেডি, এবং খুব বেশি সময় বাকি নেই, কিন্তু এখন অনেকগুলো গান শোনানোর আছে, এখনো আরও কবিতা পড়ার আছে, আরও সেগমেন্ট করার আছে, তাই আপাতত একটু কথা কম বলে কাজ বেশি করি। আরেকটা গানে চলে যাই, ব্ল্যাকের একটা গান শুনবো। তাহসান তখন ব্ল্যাকের মেম্বার ছিলেন এবং তাদের ফার্স্ট অ্যালবাম আমার পৃথিবী, যেটা 2002 সালের শেষ দিকে বের হয়েছিল, সেই অ্যালবামের একটা খুব একটা বিষণ্ণতায় ভরা একটা গান, এবং গানটা এক অর্থে ইন্টারেস্টিং এই জন্য, ব্ল্যাকের সবচেয়ে ভালো গানগুলোর একটা, সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা, ওই সময় এই গানটা খুবই জনপ্রিয়তা পেয়েছিল, এবং আমাদের বন্ধুদের একসাথে হলে এই গানটা তো একটা মিউজিকটা, তাহসান খুব ভালো কিবোর্ড বাজায় এবং খুব অদ্ভুত একটা বিষণ্ণ পিয়ানো ফ্লেভার্ড মিউজিক এই গানটার মধ্যে আছে, এবং গানের লিরিক্সটাও খুব একটা ওরকম একটা ফ্লেভারে নিয়ে আসে। কিন্তু একদল গানটা মনে করে হচ্ছে প্রিয়তমাকে নিয়ে, কোনো ভালোবাসার মানুষকে নিয়ে, তাকে না পাবার অপ্রাপ্তির এবং তাকে আবারও ফিরে পাবার উদাত্ত একটা আহ্বান, এবং আরেকদল মনে করে এটা হচ্ছে আসলে সেই সৃষ্টিকর্তা এবং সব কিছুর উৎসে যিনি, তার কাছে তারই এক সৃষ্টির এবং প্রাপ্তি অপ্রাপ্তি, বঞ্চনা অথবা প্রত্যাশার হিসাব মেলানো, তার কাছেই সব কিছু জানানো, মিনতি জানানো দিনের শেষে, পুরনো চাদর বিছিয়ে পশ্চিমে আমি একা বসে, তোমার কাছে আমার আর্তনাদ, তোমার কাছে আমার প্রার্থনাদ। শুনবো প্রার্থনাদ গানটা, ব্ল্যাকের গান, এবং একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর যদি কোনো গান শুনতে চান, কোনো মনের কথা শেয়ার করতে চান, প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। Hey friends, welcome back once again. শুনছেন Dreams Avenue only on Radio 88.4 FM, আর এই মুহূর্তে শুনছেন ইরাজকে। সময় এক্স্যাক্টলি 1:33। একটু আগে শুনছিলাম মিনারের গান সাদ, এবং তার আগে ছিল ব্ল্যাকের গান প্রার্থনাদ। এখন চলে যাচ্ছে আরেকটা সেগমেন্টে, তাই আর কোনো কথা নয়। FM লাইব্রেরি।
সো ফ্রেন্ডস, স্বাগত জানাচ্ছি আরেকবার এফএম লাইব্রেরি সেগমেন্টে। এবং আজকে এই সেগমেন্টটা দুবার হচ্ছে, গত সপ্তাহে দুবার হয়েছিল, এবং নিশ্চয়ই এখন এই সেগমেন্টে যারা পছন্দ করছেন তারা অনেক খুশি হচ্ছেন। এখনো পর্যন্ত আমি এফএম লাইব্রেরি সেগমেন্টে কখনো কোনো ভয়ের গল্প বলিনি। আজকে ভাবলাম একটা দুঃসাহস করে ফেলি, এবং এটা হচ্ছে হুমায়ুন আহমেদের একটা গল্প, যার নাম হচ্ছে ভয়। নামটা হচ্ছে ভয় গল্পটার। আমার কাছে মনে হয়েছে, এবং হুমায়ুন আহমেদের একটা তার খুব প্রিয় বিষয় ছিল এরকম আদিভৌতিক বা রহস্যাবৃত, যে রহস্যের শেষ হয়তো কখনোই করা যাবে না, এবং অন্য এক অতীন্দ্রিয় অনন্ত অম্বর ছাড়িয়ে অন্য কোনো জগতে যার শুরু এবং যার শেষ, যার নাগাল আমরা কখনোই পাবো না, এই বিষয়গুলো নিয়ে লেখা। এবং এরকম অদ্ভুত গল্প বা এরকম ভয়ের গল্প তিনি অনেক লিখেছেন। তার নিজের লেখায় অনেকবার ঘুরে ফিরে এসেছে যে এই ধরনের লেখা তার অনেক পছন্দের, এবং এই গল্পটা তার বেশ তিনি অনেকবার বলেছেন। সেই ভয় গল্পটা একটু শেয়ার করার চেষ্টা করছি সবার সাথে। এই গল্পটাতে আসলে একজন অধ্যাপকের কথা বলা হয়েছে, যিনি হয়তো রসায়নের অধ্যাপক, এবং যেহেতু অধ্যাপনার কাজ তিনি করছেন, তাকে প্রায় মফস্বলে যেতে হয়। কারণ মফস্বলে কলেজগুলোর যখন অনার্স ফাইনাল বা এরকম এক্সাম হয় কেমিস্ট্রির, তখন দেখা যাচ্ছে যে বাইরে থেকে, ঢাকা থেকে যান বা এক্সটার্নাল যাকে বলে, তিনি যান এবং গিয়ে হয়তো তিনি ভাইভা নেন বা প্র্যাকটিক্যাল এক্সামটা নিয়ে থাকেন। এবং এই কাজটা হয়তো ঢাকা শহরের যে সরকারি কলেজগুলো তার অধ্যাপকরা করে থাকেন। এবং তিনিও গল্পটা যিনি বলছেন নিজের মুখে, তিনি হয়তো এরকম একজন অধ্যাপক এবং কোনো একটা মফস্বলের কলেজে এক্সাম নিতে গিয়েছিলেন, এবং সেখানে গিয়েই হয়তো এই ঘটনাটা ঘটে বা সেই অদ্ভুত ভয় পাইয়ে দেওয়া মানুষটার সাথে তার পরিচয় হয়। আমি একটু গল্পটা থেকে পড়ছি। ভদ্র কীভাবে পরিচয় হলো আগে বলে নিই। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল পরীক্ষার এক্সামিনার হয়ে পাড়াগা ধরনের এক শহরে গিয়েছি। এই অঞ্চলে আমি আগে কখনো আসিনি। পরিত্যক্ত এক রাজবাড়িকে কলেজ বানানো হয়েছে। গাছগাছরায় চারদিক আচ্ছন্ন, বিশাল কম্পাউন্ড, কিন্তু লোকজন নেই। পরীক্ষার জন্য কলেজে খাঁ খাঁ করছে চারদিক। আমি একটু হকচকিয়ে গেলাম। একটা সময় ছিল যখন এক্সামিনারদের আলাদা খাতির যত্ন ছিল। কলেজে প্রিন্সিপাল নিজের বাসায় রাখতেন। সকাল বিকাল না ধরে খাবার, জাল ফেলে পাকা রুই ধরা হতো, যত্নে চূড়ান্ত যাকে বলে। এখন সেই দিন নেই, কেউ পাত্তাই দেয় না, বিরক্ত চোখে তাকায়। আমার জায়গা হলো কেমিস্ট্রি ল্যাবরেটরির পাশে একটা খালি কামরায়। প্রিন্সিপাল সাহেব বললেন, আপনাকে হোস্টেলে রাখতে পারতাম, কিন্তু বুঝতেই পারছেন চারদিকে থাকবে ছাত্র, আপনি অস্বস্তি বোধ করবেন। থাকার ঘর দেখে চমকে উঠলাম। আগে বোধহয় স্টোর রুম ছিল। একটা মাত্র জানালা, রেলের টিকিট দেওয়ার জানালার মতো ছোট ঘর। মাকড় দুটি বিশাল এবং কুৎসিত মাকড়সা পেটে ডিম নিয়ে বসে আছে। আমি নিরীহ প্রাণীটিকে অসম্ভব ভয় পাই। এদের ছায়া দেখলেও আমার গা ঠান্ডা হয়ে আসে। সন্ধ্যাবেলা হারিস নামের একজন লোক একটা হারিকেন জ্বালিয়ে দিয়ে গেল, অথচ দিনের বেলা ইলেকট্রিসিটি আছে দেখেছি। হারিস বলল রাত 10টার পর কারেন্ট আসে। আমার বিস্ময়ের সীমা রইল না। রাত 10টার পর আমি কারেন্ট দিয়ে করবোটা কি? সন্ধ্যার পর এলেন কেমিস্ট্রির ডেমনস্ট্রেটর সিরাজউদ্দিন। এর সঙ্গে আমার সকালে একবার দেখা হয়েছে। তখন বোধহয় তেমন মনোযোগ দিয়ে দেখিনি। মুখ ভর্তি আর্নেস্ট হেমিংওয়ের মতো চাপদাড়ি, টুপি, চোখে সুরমা, গা থেকে আদরের গন্ধ বেরোচ্ছে। বেটে খাটো একজন মানুষ, বয়স 50-এর মতো হলেও চমৎকার স্বাস্থ্য। তিনি কথা বলেন খুব সুন্দর করে। স্যার কেমন আছেন? ভালোই আছি। আপনার খুব তকলিফ হলো স্যার? না, তকলিফ আর কি। আগে এক্সামিনার সাহেবরা এলে প্রিন্সিপাল স্যারের বাসায় থাকতেন, কিন্তু তার এক ছেলের মাথার দোষ হয়েছে। প্রিন্সিপাল স্যার এখন আর কাউকে বাসায় রাখেন না। ছেলেটা বড় ঝামেলা করে। আমি বললাম আমার কোনো অসুবিধা হচ্ছে না। সিরাজউদ্দিন সাহেব ক্ষীণকণ্ঠে বললেন, স্যার ভেতরে এসে একটু বসবো? নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন গল্প করি। সিরাজউদ্দিন সাহেব বসতে বসতে বললেন, এখানে ডিস্ট্রিক্ট কাউন্সিলের একটা ডাক বাংলা আছে, আপনাকে সেখানে রাখতে চাই। কিন্তু বুঝতে পারছি এই নিয়ে আপনি ভাববেন না, দিনের বেলাটা তো কলেজেই কাটবে, রাতে এসে শুধু ঘুমানো, বইপত্র নিয়ে এসেছি, সময় কাটানো কোনো সমস্যা না। সিরাজউদ্দিন সাহেব ইতস্তত করে বললেন, রাতে ঘর থেকে বেরোতে হলে একটু শব্দ টব্দ করে তারপর বেরোবেন, খুব সাপের উপদ্রব। তাই নাকি? জি স্যার, এখন সাপের সময়। গরমে অতিষ্ঠ হয়ে গর্ত থেকে বের হয়, হাওয়া খায়। আমার গা হিম হয়ে গেল। এ তো মহাযন্ত্রণা। প্রায় 200 গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে বাথরুম। আমার আবার রাতে কয়েকবার বাথরুমে যেতে হয়। তবে স্যার ঘরের মধ্যে কোনো ভয় নেই। চারদিকে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছি, সাপ আসবে না। না এলেই ভালো। যদি স্যার আপনি অনুমতি দেন, পা উঠিয়ে বসি। বসুন বসুন, যেভাবে আপনার আরাম হয় সেভাবেই বসুন। ভদ্রলোক পা উঠিয়ে বসলেন এবং একের পর এক সাপের গল্প শুরু করলেন। সেসব গল্প সত্যি বিচিত্র। রাতে ঘুম ভেঙেছে, হঠাৎ তার মনে হলো নাভির ওপর চাপ পড়ছে। চোখ মেললেন, ঘরে চাঁদের আলো। সে আলো লক্ষ্য করলেন একটা সাপ কুণ্ডলি পাকিয়ে তার নাভির ওপর শুয়ে ঘুমোচ্ছে। আসল সাপ, শঙ্খচূড়। একসময় আমি বিরক্ত হয়ে বললাম, সাপের গল্প শুনতে ইচ্ছা করছে না, দয়া করে অন্য গল্প বলুন। ভদ্রলোক সম্ভবত সাপের গল্প ছাড়া অন্য কোনো গল্প জানেন না। কিছুক্ষণ চুপ করে থেকে শুরু করলেন সাপের সঙ্গম দৃশ্যের বর্ণনা। বিজ্ঞানের একজন শিক্ষকের মুখে কি অদ্ভুত কথা!
তিনি আমার ঠাট্টাও বুঝতে পারলেন না। এই হচ্ছে গল্পের আসলে একজন রহস্যময় মানুষ, সেই ভয় পাইয়ে দেওয়া মানুষ, সেটা যার নাম। তিনি কেমিস্ট্রি ল্যাবের একজন ডেমনস্ট্রেটর, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে হয়তো স্টুডেন্টদেরকে হেল্প করেন। এবং সাপের গল্প ছাড়া যিনি আসলে কোনো গল্প জানেন না, তার সব কথাই ঘুরে ফিরে সাপ সাপ আর সাপ, সেই মানুষটাই হচ্ছে আসলে এই এক্সামিনার হয়ে যিনি প্রফেসর হিসেবে আসলেন এই মফস্বলী কলেজে, তার সাথে তার পরিচয় হলো প্রথম রাতেই। এবং অদ্ভুত অন্যরকম একটা লোক, কোনো সন্দেহ নেই। নানা রকম গল্প বললেন তিনি, এবং তার কাছ থেকে জানা গেল যে আসলে এই কলেজের প্রিন্সিপাল সাহেবের বাসাতেই আগে এক্সামিনাররা থাকতেন, কিন্তু এখন তার ওই যে এক ছেলের মাথায় প্রবলেম হতে মানে পাগল হয়ে গেছে হয়তো ছেলেটা, সেই জন্য প্রিন্সিপাল সাহেব এখন আর বাসা এক্সামিনারদেরকে রাখেন না, যার কারণে এই নতুন এক্সামিনারের জায়গা হয়েছে ভাঙাচোরা একটা ল্যাবরেটরি, পুরনো একটা ল্যাবরেটরি কক্ষে। এই সব কথাই জানা গেল, এবং তার কাছ থেকেই জানতে পারলেন সেই এক্সামিনার সাহেব যে প্রিন্সিপাল স্যারের বাসাতেই আজকে রাতের খাবার রান্না হচ্ছে, এবং তার স্ত্রী তার ছেলের খুব অসাধারণ রান্না করে, এবং সেখানেই রাতের খাবার হবে। এরকম একটা কথা তিনি শুনলেন, এবং পরে জানতে পারলেন যে আসলে খাবার সেখানে হবে না, সেখান থেকে খাবার পাঠানো হবে। এবং যথাসময় সেখান থেকে খাবার পাঠানো হলো প্রিন্সিপালের বাসা থেকে, এবং দুজনে মিলে খেতে বসলেন। সিরাজউদ্দিনও তাকে সঙ্গ দিচ্ছিলেন, এবং অসাধারণ সেই রান্নার যার স্বাদ হয়তো মুখে সবসময় লেগে থাকে, এরকম রান্না খাওয়ার পরে দুজনে তখন আবার জমিয়ে গল্প শুরু হলো। খাওয়া দাওয়ার পরও সিরাজউদ্দিন সাহেব অনেকক্ষণ বসে রইলেন, চা খেলেন, পান খেলেন, দীর্ঘ একটা সাপের গল্প বললেন, বিদায় নিলেন রাত 11টার পর। যে লোকটি ক্রমাগত সাপের কথা বলছে তেমন ভয়টাই নেই, টর্চ বা লাঠি ছাড়াই দিব্যি হন হন করে চলছে। আমি দরজা বন্ধ করে বিছানায় এসে বসলাম। নতুন জায়গায় চট করে ঘুম আসবে না, শুয়ে শুয়ে হালকা ধরনের কিছু বই পড়া যায়, হারিকেনের এই আলোয় সেটা সম্ভব হবে না। আমি সিগারেট ধরিয়ে সুটকেস খুললাম, বই বের করব, ঠিক তখনই একটা কাণ্ড হলো। প্রচণ্ড ভয় লাগলো, অথচ ভয়ই কারণ। তবু আমার হাত পা কাঁপতে লাগলো, যেন বন্ধ দরজার ওপাশেই অশরীরী কিছু দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি সেই অশরীরী অতিথি ভয়ঙ্কর কিছু করবে। নিজের অজান্তে আমি চেঁচিয়ে উঠলাম, কে কে? আর তখনই শুনলাম থপথপ শব্দ, একজন কেউ যেন দূরে চলে যাচ্ছে। ছোট্ট একটা কাশির শব্দ শুনলাম। ভয়টা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল। আমি খুবই স্বাভাবিক ভঙ্গিতে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। চাঁদের আলোয় চারদিক থই থই করছে, কোথাও কেউ নেই। হঠাৎ এই অস্বাভাবিক অভিভূত করলো কেন? এখনো গা ঘামে ভেজা, হৃৎপিণ্ড লাফাচ্ছে। আমি শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে রইলাম। হালকা বাতাস দিচ্ছে, বেশ লাগছে দাঁড়িয়ে থাকতে। লুঙ্গি পরা খালি গায়ে একটি লোক বিড়ি টানতে টানতে আসছে। আমাকে দেখি বিড়ি লুকিয়ে ফেলে বলল, আদাব স্যার। আদাব। তুমি কে? আমার নাম কালীপদ, আমি কলেজে দারোয়ান। তুমি কিছুক্ষণ আগে কি এইখানেই ছিলে? জি স্যার, লাইব্রেরি ঘরের সামনে বসেছিলাম। কাউকে যেতে দেখেছো? আজ্ঞে না। কেন স্যার, কি হয়েছে? না, এমনি। কিছুক্ষণের মধ্যে ইলেকট্রিসিটি চলে এলো। আমি নিশ্চিন্ত মনে বই নিয়ে শুতে গেলাম। স্টিফেন কিংয়ের লেখা ভৌতিক উপন্যাস, দারুণ রগরগে ব্যাপার। একবার পড়তে শুরু করলে ছাড়তে ইচ্ছা করে না, ভয় ভয় লাগে, আবার পড়তেও ইচ্ছা করে। পুরোপুরি ঘুমোতে গেলাম 1টার দিকে। বারবার মনে হতে লাগলো, কিছুক্ষণ আগে এই অস্বাভাবিক ভয়টা কেন পেলাম? রহস্যটা কি? আমি খুব সাহসী একটা মানুষ এরকম দাবি করি না, কিন্তু অকারণে এত ভয় পাবার মতো মানুষ আমি নই। একা একা বহু রাত কাটিয়েছি, সে রাতে আমার ভালো ঘুম হলো না। দিনের বেলা খুব ব্যস্ততার মধ্যে সেই এক্সামিনার সাহেবের সময় কাটলো, এবং সবার পরীক্ষা নিতে নিতে সেই কর্মব্যস্ততার মধ্যে সারাটা দিন কেটে গেল। এবং রাতে সেই অস্বাভাবিকভাবে হঠাৎ করেই ভয় পাওয়া, যে ভয়ের কোনো আগা নেই, মাথা নেই, কোনো স্বাভাবিকতা নেই, হঠাৎ করেই সেই সিরাজউদ্দিন চলে গেলেন। আর একরাশ ভয়, এবং যে ভয়ে মানুষের একদম মৃতপ্রায় হয়ে যাওয়ার মতো অবস্থা, একদম গলা শুকিয়ে কাট, মনে হচ্ছে যে প্রাণবায়ু নির্গত হবে, এতটাই অস্বাভাবিক, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না, একদম কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে মারা যাবেন। এরকম একটা হঠাৎ করে ভয় কেন পেলেন? যে মানুষ ততটা ভীতু না। আবার কিছুক্ষণ পরে ঘাম দিয়ে ছেড়ে গেল, তারপরে আবার সব ঠিকঠাক স্বাভাবিক। সে অস্বাভাবিক ঘটনাটা তিনি দিনের কর্মব্যস্ততাতে ভুলে গেলেন, ওটা নিয়ে ভাবার আর তার সময় ছিল না। এবং এভাবেই সারাটা দিন চলে গেল। এবং সেদিন আবার প্রিন্সিপালের সাথে তখন এক্সামিনারের কথা হলো, এবং তার কাছ থেকে এক্সামিনার সাহেব জানতে পারলেন যে সেই ডেমনস্ট্রেটর সিরাজউদ্দিন, সে রহস্যময় চরিত্র যিনি সবাইকে সাপের গল্প বলেন, আসলে নাকি এলাকায় কোনো সাপ নেই, কিন্তু সিরাজউদ্দিন কেন যেন নতুন কেউ আসলেই তাকে সাপের গল্প বলে শুধু ভয় দেখায়। আসলে নাকি কোনো সাপই এলাকায় নেই। তখন এক্সামিনার সাহেব আরও একটা বিশাল ধাঁধার মধ্যে পড়ে গেলেন। এই অদ্ভুত কাণ্ড কেন করবে লোকটা? যে জিনিসটা এলাকাতে নেই সেই সাপের কথা বলে কেন সবাইকে ভয় দেয়? রহস্য আরও ঘনীভূত হলো, কিছুই বুঝতে পারলেন এক্সামিনার সাহেব। যাই হোক, প্রিন্সিপাল সাহেব তাকে সন্ধ্যায় চায়ের দাওয়াত দিয়ে চলে গেলেন সেদিন। এবং সারাদিন ক্লান্তির পরে রাত 9টা-10টার দিকে এক্সামিনার সাহেব আবার ঘরে ফিরলেন ওই দিন। এবং সিরাজউদ্দিনও আবার কিছুক্ষণ পরে তার সাথে জয়েন করলেন, আগের দিনের মতোই।
তবে অতিরিক্ত ক্লান্ত থাকার জন্যই বোধহয় আজ আর সাপের গল্প শুরু হলো না। নিঃশব্দে খাওয়া শেষ করে তিনি উঠে পড়লেন। স্যার যাই, দরজা বন্ধ করে শুয়ে পড়েন। রাত বিরাতে বেরোবার সময় একটু খেয়াল রাখবেন, শব্দ করে পা ফেলবেন। সাপেরই এখন সিজন, খুব খেয়াল রাখবো। আমি দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসা মাত্র হলো তীব্র একটা ভয় আমাকে আচ্ছন্ন করে ফেললো। থরথর করে হাত পা কাঁপছে, নিঃশ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় অজ্ঞান হয়ে যাব। দরজায় কড়ার টন করে একটা শব্দ হলো, যেন কেউ কড়া নাড়তে গিয়েও কড়া নাড়ল না। ঠিক তখন ভয়টা চলে গেল আবার। আমি পুরোপুরি জগ থেকে ঢেলে এক গ্লাস পানি খেলাম, দরজা খুলে বাইরে এলাম। চারদিকে ফক ফকা জ্যোৎস্না। গলা উঁচিয়ে রাখলাম, কালীপদ, কালীপদ। কেউ সাড়া দিল না। আজ বোধহয় সে ডিউটি দিচ্ছে না। বারান্দা একটা চেয়ার টেনে এনে বসলাম, সিগারেট ধরালাম। আকাশে অল্প মেঘ, মাঝে মাঝে মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাচ্ছে, আবার ভেসে উঠছে অপূর্ব আলো আধারি। ঢাকা শহরে বসে এই দৃশ্য ভাবাই যায় না, তবে বড় বেশি নির্জন। ঝিঝি ডাকছে, কিন্তু সেই ঝিঝির ডাকও ম্যাজিকের মতো হঠাৎ করে থেমে যাচ্ছে। শুনতে ভালো লাগে। ফ্লাস্ক থেকে চা ঢেলে নিয়ে আবার এসে বসলাম বারান্দায়। আর তখন দেখলাম কালীপদ আসছে, তার হাতে এক গাদা এটো বাসন কোসন, সম্ভবত পুকুরে ধোবে। এই কালীপদ। হ স্যার। আচ্ছা তুমি কি সিরাহের বানো? কত দূর? 2 মাইলের উপরে হইব। কালীপদ, তুমি একটা কাজ করতে পারবে? নিশ্চয়ই পারবো স্যার, বলেন। তুমি কি আমাকে ওর বাসায় নিয়ে যেতে পারবে? কালীপদ অবাক হয়ে বলল, এখন? হ্যাঁ এখন। তুমি তোমার কাজ সেরে আসো, তারপর যাব। এবং হঠাৎ করেই এক্সামিনার সাহেব সেই রাতের বেলা দ্বিতীয়বার ভয় পাওয়ার পর একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন যে এই রাতে, এবং খোঁজ নিয়ে জানলেন সেই সিরাজুদ্দিনের বাসা এখান থেকে 2-3 মাইল দূরে, এবং গ্রামের রাস্তা এবং কোনো দুর্গম রাস্তা এবং রাতের অন্ধকার রাতে এত দূর রাস্তা হঠাৎ করে তিনি কেন সিদ্ধান্তটা নিলেন তিনি নিজেও জানেন না। কিন্তু তার কেন যেন মনে হলো যে তার হঠাৎ করে অদ্ভুত ভয় পাওয়ার যে ব্যাপারটা হচ্ছে, এবং হঠাৎ করে মনে হচ্ছে একদম তিনি মরে যাচ্ছেন, এতটা দুনিয়া ছাড়া ভয় তিনি কেন পাচ্ছেন, এবং তার সাথে হয়তো সেই অদ্ভুত লোকটা যিনি সাপের মিথ্যা গল্প বলে বেড়ানো সিরাজুদ্দিন, তার একটা যোগ আছে। কারণ 2বারই একই ঘটনা ঘটেছে। সিরাজুদ্দিন যেই চলে গেলেন, চলে যাওয়ার পর দরজা লাগানোর সাথে সাথে সেই ভয়টা গ্রাস করেছিল। 2 দিনই একই ঘটনা ঘটলো, এবং তা থেকে তার মনে হলো যে ওর সাথে তার কোনো একটা যোগসূত্র আছে। যখনই সেই মানুষটা চলে যায় তখনই সেই ভয়টা তাকে গ্রাস করে। এর রহস্য কি? তার সাথে এর কিসের সম্পর্ক? কেন এবার আকাঙ্ক্ষা থেকে পেয়ে বসলো যে আজকে রাতে তার এর উত্তর জানতে হবে, রহস্যের সমাধান করতে হবে। তাই তিনি হঠাৎ করে একদম খুব তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলেন যে করেই হোক আজকে রাতে তিনি সিরাজুদ্দিনের বাড়িতে যাবেন, যদি কোনো কিছু উদ্ধার করা যায়। আদারওয়াইজ আজকে রাতে তিনি ঘুমোতে পারবেন না। এবং সেজন্য অনেক পথ পাড়ি দিয়ে 2-3 মাইল পথ হেঁটে রাতের অন্ধকারে কালীপদকে নিয়ে এক্সামিনার সাহেব সেই সিরাজুদ্দিনের বাড়ি থেকে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন একদম সাদা সিধে একেবারেই হতদরিদ্র একজন শিক্ষকের ঘর যেরকম হয় সেরকম, এবং তিনি বিয়ে থা করেননি, একা একজন মানুষ থাকেন। নদীর পাড়ে তার ঘর, ঘাটের একদম পাশে। আশপাশে কোনো বাড়ি নেই, ঘর নেই, কোনো মানুষজন নেই। একেবারে নীরব নির্জন একটা জায়গাতে সেই মানুষটা থাকেন, সিরাজুদ্দিন একা একা থাকেন। অদ্ভুত একটা ব্যাপার। এবং কোনো কিছু মেলাতে পারলেন না এক্সামিনার সাহেব যে কেন সিরাজুদ্দিন চলে যাওয়ার পরপরই একটা অদ্ভুত ভয় তাকে গ্রাস করে। এই মানুষটার মধ্যে কি এমন আছে? এবং তার বাড়ি দেখে, তার সাথে কথা বলে, তার জীবনের ঘটনা শুনে তাকে একেবারে সাদাসিধা সাধারণ একটা মানুষ মনে হলো, যার সাথে অতি প্রাকৃত বা অসম্ভব কিছু সম্পর্ক থাকতেই পারে না। নিতান্তই ম্যাড়মেড়ে সাদাসিধা একটা খুবই সহজ সাধারণ স্বাভাবিক একজন মানুষ। তবে কেন সে চলে যাওয়ার পরে একটা অদ্ভুত ভয় তাকে গ্রাস করে? এই রহস্যের কোনো উত্তর মিলল না তার বাড়িতে গিয়েও। অবশেষে তার সাথে কার বানানো চা খেয়ে রাত অনেক গভীর রাতে যখন তিনি বিদায় নেবেন, তখন আরেকটা ব্যাপার হলো, সেটাও বলছি। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। সিরাজুদ্দিন লোকটি আসলেই সাধারণ, কোনো রকম বিশেষত্ব নেই। আমার হঠাৎ ভয়ের সঙ্গে এই লোকটিকে কিছুতেই জড়ানো যাচ্ছে না। সরাসরি এই প্রসঙ্গটা আনাও মুশকিল, তবে একবার বললাম, আপনি চলে আসার পর ওই রাতে কেমন যেন হঠাৎ করে ভয় পাই। সিরাজুদ্দিন সাহেব সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন স্বরে বললেন, সাপ জিনিসটা তো ভয়েরই, ভয় পাওয়াটা ভালো। তাহলে সাবধানে চলাফেরা করবেন। অসর্বনাশ, রাতে বের হলে টর্চ লাইটের সঙ্গে রাখবেন, শব্দ করে পা ফেলবেন। বিদায় নিতে নিতে রাত 1টা বেজে গেল। সিরাজুদ্দিন আমার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে এগিয়ে দিতে এলেন। তিনি এলেন বিনু নদী পর্যন্ত। চাঁদের আলো আছে, চারদিকে স্পষ্ট দেখা যায়। তবু তিনি জোর করে কালীপদের হাতে একটা হারিকেন ধরিয়ে দিয়ে উল্টো দিকে রওনা হলেন। আমি দাঁড়িয়ে পড়লাম। যতক্ষণ তাকে দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে রইলাম। যেই মুহূর্তে তিনি বাঁশবনের আড়ালে পড়লেন, ঠিক সেই মুহূর্তে আবার সেরকম হলো। অন্ধ যুক্তিহীন ভয়, যেন ভয়ঙ্কর অশুভ একটা কিছু আমার উপর ঝাঁপিয়ে পড়তে ছুটে আসছে। সেই অশুভ জিনিসটাকে চোখে দেখা যায় না, কিন্তু আমি রক্তের প্রতি কণিকায় তাকে অনুভব করছি। এর ক্ষমতা অসাধারণ। এ অন্য জগতের কেউ, এই জগতে তাকে কেউ জানে না। আমার যুগ কাঁপিয়ে ভয়টা চলে গেল। কিছুটা ধাতস্থ হয়ে লক্ষ্য করলাম আমি মাটিতে বসে আছি। কালীপদ আমার মুখের উপর ঝুঁকে পড়ে বলছে, কি হলো স্যার, কি হলো? কিছু হয়নি, মাথাটা যেন কেমন। এভাবে সেই আরেকটা অদ্ভুত রাত শেষ হলো, এবং একটা ঘোর বিভীষিকাময় রাত।
সেই আদিগন্ত বিস্তৃত ভয়ে যার কোনো কুলকিনারা করা যাচ্ছে না। পরপর 3 রাত হলো। পরের দিনটা আবার সেই কর্মব্যস্ততার মধ্যে কাটলো। সব ছাত্রছাত্রীদের, শত শত ছাত্রছাত্রীদের পরীক্ষা নেয় এবং কর্মব্যস্ত ক্লান্তির ভিড়ে হয়তো এই কথাগুলো আবার মনেও ছিল না। আরেকটা কর্মব্যস্ত দিনের পরে ওই যে সেই প্রিন্সিপাল সাহেব চায়ের দাওয়াত দিয়ে গিয়েছিলেন তার বাসায়, যার এক ছেলে পাগল হয়ে গেছে, তার বাসায় অবশেষে পরীক্ষা নিয়ে শেষ করে সন্ধ্যায় তার বাসায় দাওয়াত খেতে এলেন এবং সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা তিনি শুনলেন। এবং তার যে পাগল হয়ে গেছে তখন তার জীবন বৃত্তান্ত শুনলেন যে ছেলেটা এক প্রতিভাবান একটা ছেলে ছিল এবং পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরিও করছিল ভালো, এবং বিয়েও করেছিল। হঠাৎ করে একটা ছুটিতে সেই ছেলে যখন তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ তার পুত্র এবং তার পুত্রবধূ যখন ছুটি কাটাতে, এই তার বাবা যখন এই কলেজে পোস্টিং প্রিন্সিপাল সাহেব তার বাড়িতে এলেন এবং তখন একদিন ডিনারের প্রিন্সিপাল সাহেব রাতের খাবার খেতে সবাইকে দাওয়াত করেছিলেন। কলেজের যত শিক্ষক আছেন এবং যত স্টাফ আছেন সবাই সেদিন তার বাসায় দাওয়াত খেতে গিয়েছে। উপলক্ষে একটাই তার ছেলে এবং ছেলের বউ শহর থেকে এসেছে ছুটি কাটাতে, সেই উপলক্ষে। সেই দিন একটা অদ্ভুত ব্যাপার হয়, আমি বই থেকে আবার একটু বলছি। প্রিন্সিপাল সাহেব অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, কি করে অসুখটা শুরু হলো সত্যি জানতে চান? বলতে ইচ্ছে না করলে থাক। না শুনুন, গত বছর গরমের সময় আমার এই ছেলে তার বউকে নিয়ে এখানে আসে। আমি অনেকদিন থেকে আসতে বলছিলাম, ছুটি পায় না, আসতে পারে না, ব্যাংকের চাকরি, ছুটি ছাড়া কম। রাত্রিবেলা বেশ গল্পগুজব করছি, সিরাজউদ্দিন এসেছে, সাপের গল্প টল্প করছে। রাত 10টার দিকে সিরাজউদ্দিন চলে যেতেই ছেলে যেন কেমন হয়ে গেল, থরথর করে কাঁপছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে। কোনো মতে বলল তার নাকি অসম্ভব ভয়। কিছুক্ষণের মধ্যেই সে স্বাভাবিক হয়ে গেল। তখন কিছু বুঝতে পারিনি, এখন বুঝছি ওই রাতই তার পাগলামির প্রথম শুরু। প্রিন্সিপাল সাহেব চুপ করলেন। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি। প্রত্যেকটা ঘটনা আমার সাথে মিলে যাচ্ছে। আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, পিপাসায় বুক শুকিয়ে কাঠ। প্রিন্সিপাল সাহেব বললেন, কয়েকদিন পর আবার এরকম হলো, সেও রাতের বেলা। কলেজে কিছু প্রফেসরকে খেতে বলেছিলাম, তারা খাওয়া দাওয়া করে চলে যাবার পর আবার আমার ছেলে ওরকম করতে লাগলো। আমি ক্ষীণস্বরে বললাম, সিরাজউদ্দিন সাহেবেরও কি দাওয়াত ছিল? হ্যাঁ ছিল, কলেজ স্টাফের সবাইকে বলেছিলাম। তারপর কি হলো বলুন? আর বলার কিছু নেই, রোজই ওরকম হতে লাগলো। হতো মানুষটা। সিরাজউদ্দিন সাহেব কি প্রায় আসেন এখানে? আসেন, আমার ছোট ছেলেটাকে প্রাইভেট পড়ায়, সিনিয়র লোক। রাত 10টা সাড়ে 10টার আগে যায় না। আমি কি আপনার ছেলেটাকে একটু দেখতে পারি? আমি তার সঙ্গে গেলাম, না গেলেই ভালো করতাম। 27-28 বছরের একটা ছেলে, দড়ি দিয়ে বাঁধা, কি যে অসহায় লাগছে। ছেলেটি আমার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে। এবং আরেকটা অদ্ভুত কথা জানা গেল, সিরাজউদ্দিন যখন আসে শুধুমাত্র তখনই ছেলেটা ভালো থাকে, কোনো রকম পাগলামি করে না, একেবারে সুস্থ স্বাভাবিক মানুষের মতো আচরণ করে। এবং সিরাজউদ্দিন নাকি তার মাথায় হাত বুলে তাকে আদর টাদর করেন এবং তখন নাকি সেই ছেলেটা পাগল হয়ে যাওয়া, সুস্থ স্বাভাবিক একদম সহজভাবে কথাবার্তা বলে। আবার যেই সিরাজউদ্দিন চলে যায় তখনই সেই অদ্ভুত ভয় পাওয়ার মতো সেই পাগল ছেলেটা অদ্ভুত রকম সব কাণ্ড কারখানা এবং পাগলামি করতে থাকে, বটি দিয়ে মাকে কোপাতে যায়, স্ত্রীকে মারতে যায়, এরকম অদ্ভুত সব কাজ করবার। আবার সিরাজউদ্দিন আসলে একেবারে শান্তাও, ঠিক পোষ পাওয়া কোনো জন্তুর মতোই আচরণ করে প্রিন্সিপাল এসে। এবং যখন এক্সামিনার সাহেব দেখলেন যে তার সাথে সেই প্রিন্সিপালের ছেলের প্রত্যেকটা ঘটনা মিলে যাচ্ছে এবং তারও হয়তো একই পরিণতি হবে, কারণ সব কিছুই একই রকম, একই সুতোয় গাথা মনে হচ্ছে, সেই রাতেই এক্সামিনেশন নেওয়ার একটা মুহূর্ত না, এখান থেকে এখনই চলে যেতে হবে। এবং সেজন্য হঠাৎ করে প্রিন্সিপালকে বলে সবাইকে অবাক করে দিয়ে কোনো আপত্তি প্রতিবাদ কোনো কিছু না মেনে পরীক্ষা সব উচ্ছন্নে রেখে গিয়ে তিনি সেই রাতেই কোনো মতে কিছু একটা ম্যানেজ করে ঢাকা শহরে চলে আসলেন, কারণ ওখানে আর একটা মুহূর্ত তার থাকার ইচ্ছা ছিল না সেই অদ্ভুত ওরে জায়গাতে। এবং এরপরে বহু বছর চলে গেছে এবং অনেক বছর চলে গেছে এবং সেই ঘটনাটা হয়তো প্রায় ভুলেই গিয়েছিলেন এক্সামিনার সাহেব। কিন্তু বহু বছর পরে, কয়েক বছর পরে হঠাৎ করে ঢাকা শহরে বায়তুল মোকাররম মসজিদে ফুটপাথে সেই সিরাজউদ্দিনের সঙ্গে আবার এক্সামিনার সাহেবের দেখা হয়ে গেল প্রায় 4 বছর পরে। এবং সিরাজউদ্দিন তাকে দেখতে পেয়ে হাসি মুখে এগিয়ে এলেন। কিন্তু এক্সামিনার কঠিন স্বরে বললেন, আপনারা সবাই ভালো তো? জি ভালো। প্রিন্সিপাল সাহেব উনি ভালো আছেন? ওনার খবরটা জানি না। ছেলেটা মারা যাওয়ার পর চাকরি ছেড়ে দিয়ে জামালপুর চলে গেলেন। ছেলেটা মারা গেছে বুঝি? জি, বড়ই দুঃখের কথা। মানুষ বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেল, নানান জায়গায় খোঁজাখুঁজি, 3 দিন পর নদীতে লাশ ভেসে উঠেছে। আমি খুঁজে পাই, আমার বাড়ির পাশের ঘাটে গিয়ে রেখেছিল। তাই বুঝি? জি, আফসোসের কথা। এখন কি নতুন প্রিন্সিপাল এসেছেন? জি, ভালো লোক, প্রায়ই যাই ওনার বাসায়, আমাকে খুব আদর করেন, ওনার সঙ্গে গল্পগুজব করি। তবে স্যার অদ্ভুত ব্যাপার কি জানেন, নতুন প্রিন্সিপাল সাহেবের স্ত্রী মাঝে মাঝে বিনা কারণে ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করেন। অবিকল আগের প্রিন্সিপাল সাহেবের ছেলের মতো অবস্থা। মনে হয় বাড়িটার একটা দোষ আছে। আমি কঠিন চোখে লোকটার দিকে তাকিয়ে রইলাম। সিরাজউদ্দিন বলল, আপনার সঙ্গে দেখা হয়ে বড় ভালো লাগছে স্যার, আপনার কথা আমার প্রায়ই মনে হয়। সিরাজউদ্দিন হাসল, তার হাসিতে শিশুর সারল্য, চোখ দুটি মমতায় আর্দ্র। এভাবেই অদ্ভুত ভয় গল্পটি শেষ হয়।
এবং আমরা প্রিন্সিপালের সেই যে ছেলেটা পাগল হয়ে গিয়েছিল এবং যার উপর অবশ্যই সিরাজউদ্দিনের একটা প্রত্যক্ষ প্রভাব ছিল, সেই ছেলেটির মৃত্যু হয়, সবাই বলে পানিতে ডুবে মরে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের সন্দেহ জাগে সিরাজউদ্দিনের কোনো পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব তার মৃত্যুর পেছনে আছে, এবং তার লাশটাও নাকি সেই সিরাজউদ্দিনের বাড়িটা, সেই বাড়ির ঘাটেই পাওয়া গিয়েছিল। এই অদ্ভুত রহস্যের সমাধান কোথায়? কেন এরকম হয়? সাদা সিধা একেবারেই নিতান্তই এক টু মাচ অর্ডিনারি একটা মানুষের মধ্যে কি এমন ক্ষমতা ছিল যার ফলে এমন অস্বাভাবিক, অতি প্রাকৃত, আধিভৌতিক, অতীন্দ্রিয় ক্ষমতা তার মধ্যে আছে, যে একটা মানুষের জীবনকে পর্যন্ত তছনছ করে দিতে পারেন তিনি, এবং তীব্র এক অলৌকিক ভয় পাইয়ে দিতে পারেন। এই ভয়ের উৎস, রহস্য কখনই হয়তো নাগাল পাওয়া যাবে না। এভাবেই শেষ হয় ভয় গল্পটি। Be yourself is all that you can do. যত ভয় পান না কেন, জাস্ট এই কাজটাই করতে হবে, বি ইয়োর সেলফ, দ্যাটস অল ইউ ক্যান ডু। শুনছি অডিও স্লেভের গান বি ইয়োর সেলফ, এবং এটাই আজকের প্লেলিস্টের শেষ গান, কারণ সময় শেষ, তাই আমাকেও চলে যেতে হচ্ছে। আর চেষ্টা করেছি বিনোদন আজকে উপহার দিতে, ভালো লাগে উপহার দিতে, হৃদয়ের পাশাপাশি থাকতে, এবং ঠিক সেভাবে নিশ্চয়ই আগামী থাকবো। থাকুন, বন্ধন যেন আরও দৃঢ় হয় এই 7 দিনের বিরহে। শুভরাত্রি।